পাবনা থেকে, তেঁতুলিয়া থেকে, খুলনা থেকে, অনেকে। সো এবং এই ইলেকট্রিসিটি বা তড়িৎ নিয়ে হচ্ছে ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। সো স্থির তড়িৎটা আমাদের সিলেবাসে আছে এবং আজকের ক্লাসে আমরা এটার ইন্ট্রোটা করে ফেলবো। আমরা এটার হিস্ট্রিটা, এটার পিছনে ঘটনাগুলো বা এটার পিছনে কি, কি জিনিস কাজ করে সেগুলো আজকে আমরা জানবো। এবং ধীরে, ধীরে আগামী ক্লাসগুলোতে আমরা এখান থেকে অনেক সূত্র শিখবো, অনেক ম্যাথ করব, অনেক ভিতরের জিনিসপাতি জানবো। তো এই চ্যাপ্টারটা আমার জন্য স্পেশাল। কেন স্পেশাল? বিকজ এই যে এখানে অলরেডি বলা আছে। তো আমার সাথে নিশ্চয়ই অনেকে আগে থেকেই পরিচয় হয়ে আছে, বাট কেউ যদি নতুন থেকে থাকেন আজকের ক্লাসে, আমার নাম শরীফুল ইসলাম শুভ, পড়াশোনা বুয়েট থেকে ইলেকট্রিক্যালে। অর্থাৎ এই যে ৩টা ছোট্ট দেখতেছেন, এইটার কারণেই এই চ্যাপ্টারটা আছে খুব স্পেশাল আমার জন্য। এটা হচ্ছে ৩টা কেন বলে? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। সো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যাদের অনেকের ইচ্ছা থাকে যে ভাই আমি বড় হয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হব, তাদের জন্য সম্ভবত বাংলাদেশে থাকলে সব থেকে ভালো জায়গা হচ্ছে বুয়েটে ট্রিপলি নিয়ে পড়াশোনা করা। তো এই ট্রিপলি জিনিসটা কি করে? ধরেন আপনি যে ফোনে কথা বলেন, আপনি গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক যেই সিমই ইউজ করেন না কেন, আপনি যে কমিউনিকেশনটা করতেছেন, একই জিনিস শিখবো। খুব ছোট্ট ২টা টপিক নিয়েছি আজকে, আমরা খুব বেশি প্যারা নিব না। রাত অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি ছেড়ে দিব। জাস্ট আমরা আজকে গল্প করব, আধান চার্জ এগুলো নিয়ে কিছু গল্প করব। আর ঘর্ষণের কারণে বা ফ্রিকশনের কারণে কিছু বিদ্যুৎ তৈরি হয়, এটা কিভাবে তৈরি হয় এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু কাজ করব। সো অলরেডি আমার সাথে অনেক অনেক মানুষ জয়েন হয়ে গেছেন। সবাইকে জাস্ট একটা কথা বলবো যে আপনাদের প্রি টেস্ট পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে। অনেকের মধ্যে ভয় কাজ করে যে ভাইয়া প্রি টেস্ট পরীক্ষা চলে আসছে, আমি তো এখন অনেক কিছু পড়া বাকি বা যা পড়ছি সব ভুলে গেছি। তো ভয় কাজ করে। প্রি টেস্ট আসা মানেই সামনে কয়দিন পর টেস্ট, টেস্ট মানেই হচ্ছে সামনে কয়দিন পর বোর্ড পরীক্ষা। আর বোর্ড পরীক্ষা চিন্তা করলেই তো ভয় লাগে, তাই না? যে পাবলিক এক্সাম, এটার উপর বেস করে সারা জীবন এটার এফেক্ট থাকবে। তো জাস্ট একটা জিনিস বলবো যে চিন্তা করবেন এভাবে যে যখন আপনি ফুটবল খেলার ম্যাচের মধ্যে আছেন, ইন্টারন্যাশনাল ম্যাচ, ধরেন আপনি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল ম্যাচের মধ্যে আপনি একটা প্লেয়ার, ধরেন আপনি ব্রাজিল বা আর্জেন্টিনা যে কোনো একটা টিম, 90 মিনিট খেলা শেষ হয়ে গেছে, খেলা হচ্ছে এখন এক্সট্রা টাইম, আর ২-৩ মিনিট আছে এক্সট্রা টাইম। ওই মুহূর্তে একটা হচ্ছে পেনাল্টি হইলো, আপনি হচ্ছে শুট করতে যাচ্ছেন। সো আপনার দিকে পুরো বিশ্ববাসী টিভির সামনে বসে তাকায় আছে আপনার দিকে যে আপনি শুট দিয়ে গোলটা দিতে পারেন কি পারেন না। ওই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ, পুরা জগতে সবাই আমাকে দেখতেছে, পুরো মানুষ, ওয়ার্ল্ডে সবাই হচ্ছে টিভির দিকে আমার পায়ের দিকে তাকায় আছে, তাহলে ওই ভয়ে আপনি গোল তো দূরের কথা, পাই ঠিক মতো চালাইতে পারবেন না। আপনার তখন মনোবল হইতে হবে ওই লেভেলে যে ভাই আমি শুধুমাত্র গোল করব না, আমি এমন ভাবে শট দিব যে যদি গোলকিপার অনেক দক্ষ হয়, গোলকিপার যদি অনেক এক্সট্রাঅর্ডিনারি গোলকিপারও হয়ে থাকে, ও যদি আমি যেদিকে শুট দিছি ওই দিক পর্যন্ত তার হাত বাড়ায়ও ফেলতে পারে, ওর হাতে যদি বলটা লাগেও, তাহলে ওর হাত ভেদ করে বল চলে যাবে। ওইভাবে কনফিডেন্স নিয়ে যদি আপনি আহ ওই ম্যাচ খেলতে না পারেন, তাহলে আপনার দ্বারা ওইখানে গোল করা হবে না, আপনার দ্বারা সাকসেস অর্জন করা হবে না। তো এই কথাটা কেন বললাম? ভয় সবসময় লাগবে, ভয় সবসময় আসবে। তো ভয়কে আপনি কাটানোর তো উপায় নাই। তবে ভয়ের এগেইনস্টে আরেকটা জিনিসকে স্ট্রং করতে হয়, সেটাকে বলে কনফিডেন্স, এটাকে বলে সাহস, এটাকে বলে যোগ্যতা। তো ওইটা তৈরি হয় এফোর্টের মাধ্যমে, রাতের পর রাত অনেক কষ্ট করার মাধ্যমে, দিনের পর দিন পড়ার টেবিলে ঘন্টার পর ঘন্টা লেগে থাকার মাধ্যমে, অনেক মোবাইল দেখতে ইচ্ছা করতেছে, অনেক উঠে যেয়ে খেলা দেখতে ইচ্ছা করছে, অনেক কিছু করতে ইচ্ছা হচ্ছে, তাও জেদ করে দাঁতের মধ্যে দাঁত পিষে মাথার চুলগুলা ছিঁড়ে, না আমি লেগে থাকবো, এটা শেষ না করে উঠবো না, এই যে জেদ, এই জেদটাই মানুষকে ওই পরীক্ষার হলে, মানে এমন একটা সময় হয় এরকম যে মানুষ যখন অনেক বেশি কষ্ট করে ফেলে, অনেক বেশি এফোর্ট দিয়ে ফেলে, তারপর কিসের কি, কিসের বোর্ড পরীক্ষা, কিসের অলিম্পিয়াড পরীক্ষা, যা আছে দেখি আমি না পারলে বাকি কেউ পারবে না, ওই লেভেলে যখন মানুষ পৌঁছায় যায় তখন আর ভয় ডর এগুলা ম্যাটার করে না। তো প্রিটেস্ট পরীক্ষা যাই হোক না কেন, প্রিটেস্ট পরীক্ষার মাধ্যমে আপনাদের গুছানো হয়ে যাবে, সো দ্যাট টেস্ট পরীক্ষা আস্তে আস্তে আপনারা ভালো একটা, যেগুলো আর কি মিসিং সেগুলো গুছায় ফেলে টেস্ট পরীক্ষাটা ভালোভাবে দিবেন। আর টেস্ট পরীক্ষার পর অনেক অনেক মডেল টেস্ট দিয়ে বোর্ড পরীক্ষা ফাটাই দিতে হবে, ঠিক আছে? এই যে একজন বলছে চুল ছিঁড়ে ফেলবো কিনা, চুল ছিঁড়ে ফেলতে পারেন, সমস্যা নেই। যদি A+ পেতে যায় চুল ছিঁড়ে ফেলেন, তাহলে আপনার চুলগুলো শহীদ হবে, আমরা আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিব শিকড় পক্ষ থেকে, নো প্রবলেম। হ্যাঁ,
আচ্ছা, ঠিক আছে। এখন চলেন আমরা একটু পড়াশোনা শুরু করি। ১ম এ আমরা কাজ করব হচ্ছে আধান বা চার্জ নিয়ে। হুম? আধান বা চার্জ এই জিনিসটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য মূলক ধর্ম। আমাদের একটা ডেফিনিশন দেওয়া আছে, বইয়ের ডেফিনিশন আরকি। ডেফিনিশনটা কি বলতেছে? আধান বা চার্জ এটা কি? এটা হচ্ছে একটা মৌলিক ধর্ম, ফান্ডামেন্টাল প্রপার্টি যার প্রভাবে তড়িৎ বা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আধান বা চার্জ ধনাত্মক, ঋণাত্মক ২ ধরনের হয়ে থাকে। খুব নরমাল ডেফিনিশন। তো জগতে কিছু ডেফিনেশন আছে, মানে ওইটা আসলে পারফেক্ট ডেফিনেশন হয় না। যেমন একটা ডেফিনেশন হচ্ছে ভর। ভর কি? এটার কোনো উত্তর নাই। চার্জ কি? এটার কোনো উত্তর নাই। এই যে এসব যা ডেফিনেশন বইতে দিতেছে সবই হচ্ছে ভুগি-চুগি, কিছুই না। যখন আপনি জগতের যেকোনো একটা জিনিসকে ব্যাখ্যা করতে যাবেন, ব্যাখ্যা করতে গেলে আপনি দেখবেন ওইটার পিছু এটা কেন হইছে? ওই কারণে হইছে। এটা কেন হইছে? ওই সূত্রের কারণে হইছে। ওইটা কেন হইছে? ওইটা। ভাঙতে যখন পিছে আসবেন, দিন শেষে আপনি কিছু অল্প কয়েকটা সূত্রই খুঁজে পাবেন। এর মধ্যে একটা হবে যে ক্রিয়া-প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া ক্রিয়া-প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী কেন? কেউ উত্তর দিবে না। তারপর আপনি দেখবেন যে দিন শেষে একটা ঘটনাকে ব্যাখ্যা করতে একদম শেষে গেলে কি পাওয়া যায়? যে প্লাস মাইনাসকে আকর্ষণ করে। কেন আকর্ষণ করে? কেউ উত্তর দিতে পারবে না। এটাই সূত্র। তারপর এই যে চার্জ ২ প্রকার, ধনাত্মক, ঋণাত্মক। কেন ৩ প্রকার কেন হইল না? কেউ উত্তর দিতে পারবে না। সো এইজন্য প্রোগ্রামিং জিনিসটা বোঝা খুব জরুরি। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, যারা প্রোগ্রামার হয়, তারা জিনিসটা খুব ভালো বুঝতে পারে। একজন প্রোগ্রামার যখন একটা প্রোগ্রাম ডিজাইন করে, তখন সে ওইটার মধ্যে কিছু ফাংশন, কিছু রুল সেট করে দেয়। সে যেভাবে ফাংশন সেট করে, সে যেভাবে রুল সেট করে, ওই অনুযায়ী কিন্তু যারা ইউজার তারা ওই প্রোগ্রামটাকে ইউজ করে। এখন ওই ইউজার যত যাই বলুক না কেন যে আমি এইটা ইনপুট দিলে এটা আসে না কেন? সে হাজারবার চিল্লাইলেও কোনো লাভ হবে না। কোনো উত্তর খুঁজে পাবে না। যে এই প্রোগ্রামটা বানাইছে, সে যে ফাংশন সেট করছে, সে যে ফর্মুলা সেট করছে, ওইভাবেই প্রোগ্রামটা চলবে। আমাদেরকে বুঝতে হবে আমরা মানবজাতি, আমরা বা এই বিশ্ববাসী আমরা একটা প্রোগ্রামের পার্ট এবং এই প্রোগ্রামের প্রোগ্রামার অনেক হাই লেভেলের কেউ একজন এবং একজন শুধু এবং তিনি এই জিনিসটাকে প্রোগ্রাম করছে ওই প্রোগ্রামের সময় উনি কিছু ফান্ডামেন্টাল রুল ফর্মুলা সেট করে দিছে। যার একটা ফর্মুলা এটা জগতে শুধুমাত্র ২ ধরনের চার্জ থাকবে। ৩ বা ৪, ৫ ধরনের হবে না। একটা চার্জ হবে পজিটিভ আর একটা চার্জ হবে নেগেটিভ। তো এই জিনিসটা কখন আবিষ্কার হয় জানেন? এই জিনিসটা আবিষ্কার হয় প্রায় খ্রিস্টপূর্ব ৬০০ সালের দিকে। একজন সায়েন্টিস্ট ছিল যার নাম হচ্ছে থ্যালিস বলা হয়ে থাকে। তো উনি যেটা কাজ করছিল অম্বর নামে একটা পদার্থ আছে। ওইটার সাথে উনি হচ্ছে যে পশম ঘষতেছিল। মানে ধরেন রুমাল টাইপের কিছু একটা আর অম্বর এক ধরনের কি বলবো একটু তরল কঠিনের মিক্সচার একটা পদার্থ। উনি যখন ঘষতেছিল, ঘষার পর উনি দেখলো যে ওই অম্বরটাকে ওই রেশমি কাপড় বা হচ্ছে কোনো একটা ধরেন রুমাল বা এই ধরনের পশমি কোনো একটা কাপড় শীতকালে আমরা যেরকম সোয়েটার পরে থাকি, ঐরকম পশমের কিছু একটা দিয়ে ঘষার পর ওইটা অন্য বস্তুকে আকর্ষণ করতে পারে। ধরেন ছোট কাগজের টুকরো বা এই ধরনের জিনিসপাতিকে আকর্ষণ করতে পারে। এই যে উনি এটা দেখলো, এই দেখা থেকে সর্বপ্রথম মানবজাতির এই জিনিসটা ডিসকভার করা হয় যে চার্জ বলে চার্জ বলে কিছু একটা আছে বা তড়িতের কিছু একটা খেলা আছে। সো সেই খ্রিস্টপূর্ব ৬০০ সাল থেকে শুরু করে ৬০০ সাল পরে খ্রিস্টের গণনা বা সাল গণনা শুরু হয় এবং তারপর থেকে আরো ২০২৫ সাল আ N কি? N হচ্ছে নিউট্রন। আচ্ছা। সো একটা নিউক্লিয়াসের মধ্যে ২ ধরনের কণা থাকে। একটা হচ্ছে প্রোটন আরেকটা হচ্ছে নিউট্রন। প্রোটনটা পজিটিভলি চার্জ থাকে, নিউট্রনের কোনো এই নিউট্রনকে কি লিখছি? সরি। নিউট্রন হচ্ছে নিউট্রাল, ভুলে নেগেটিভ লিখে ফেলছি। সো একটা হচ্ছে পজিটিভ
চার্জ আর এটা হচ্ছে নিউট্রাল। সো দুইটা মিলে পুরা নিউক্লিয়াসটা ওভারঅল একটা পজিটিভ চার্জে গ্যাসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরতে থাকে। সো ই হচ্ছে ইলেকট্রন, এবং সেটা কি, সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। ওকে, সো এই তিনটা জিনিস আমরা বেসিক সবাই কম বেশি জানি। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, একটা বস্তু, এই যে আমরা বলতেছি যে ভাইয়া ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, তাহলে চার্জ কি সেটাই তো আপনি বললেন না, তাহলে পজিটিভ নেগেটিভই কেন আমরা চলে গেলাম। এইবার আসি একটা মজার বিষয়ে। আপনাকে যদি ভাইয়া কেউ জিজ্ঞেস করে ভর কি, আপনি কি বলবেন যে ভাইয়া এনাম ভাইয়ের ভর 200 কেজি, এটা কিভাবে? তো বলবেন যে ভাই এনাম ভাইয়ের ভিতরে যে মাংস আছে, হাড্ডি আছে, তারপর হচ্ছে রক্ত আছে, পানি আছে, সবকিছুকে যদি যোগ করি তাহলে ওনার ভরটা 200 কেজি হবে। আচ্ছা, তখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এনাম ভাইয়ের মাংসের ভর কত, বা এনাম ভাই যে বললাম যে এনাম ভাইয়ের মাংসের ভর, হাড্ডির ভর, সবকিছুর ভরকে যুক্ত করলে তারপর হচ্ছে যে 200 কেজি হয়। আচ্ছা, এখন বললো যে আচ্ছা ঠিক আছে, বললেন মাংসের ভর কি? এখন আপনি বললেন মাংস মানে হচ্ছে মাংসের যে পেশিগুলো আছে বা ছোট ছোট অংশগুলো আছে ওই অংশগুলোর ভর। এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা ওই মাংসের ছোট ছোট যে অংশ, ছোট ছোট অংশগুলোর ভর সেটা আবার কি? তখন আপনি বলবেন ওই অংশগুলো যে অণুপরমাণু দ্বারা তৈরি হয়েছে, সে অণুপরমাণুগুলোর ভর মিলে হচ্ছে ওই ছোট ছোট অংশের ভর। আচ্ছা, এবার আপনাকে বললো তাহলে ভাই অণুপরমাণুর ভর কি? তখন তো আপনি পড়ে গেলেন বিপদে। আপনি বললেন অণুপরমাণুগুলো যেগুলো দ্বারা তৈরি হয়েছে, প্রোটন নিউট্রন ইলেকট্রন, এগুলোর ভর হচ্ছে ওই পরমাণুর ভর বা নিউট্রনের বা হচ্ছে যে অণুর ভর। এখন আপনাকে জিজ্ঞেস করলো তাহলে ভাইয়া প্রোটনের ভর কি, ইলেকট্রনের ভর কি, নিউট্রনের ভর কি? এবার আপনি কি বলবেন? প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলো থেকে তো খুব ছোট ছোট, এরা তো সব থেকে ছোট ছোট কণা, এগুলোকে তো আর ভাঙা যায় না, যদিও ফার্দার বড় হলে দেখবেন এগুলোকেও ভাঙা যায়, বাট আপাতত আমরা জানি যে এটাই সব থেকে ছোট কণা। তাহলে যদি কেউ বলে যে ভাই ইলেকট্রনের ভর কি, এখন এটার কোনো উত্তর আছে? এটার কোনো উত্তর নাই। জাস্ট আমরা জিনিসটা ফিল করি যে ভাই ওর একটা এটা ভারী ভারী অনুভব হয়, বাট এটা আসলে কোনো উত্তর নাই। সো এইটাকে আমি অনেক চিন্তা করে এই জিনিসটা বের করতে পারছি যে ভর হচ্ছে মানে যেই জিনিসগুলা শেষে আর কোনো উত্তর থাকে না, মানে ভাই ভর তো ভরই, মানে এটা ভারী ভারী ফিল হয়, মানে আমি একদম অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাই, এটা তো কোনো অ্যান্সার হয় না। ওই জিনিসটাই হচ্ছে প্রোগ্রামারে সেট করা একটা স্পেশাল প্রোগ্রাম, একটা স্পেশাল ফাংশন, একটা স্পেশাল রুল। এটা একমাত্র যিনি সৃষ্টি করছে তিনি বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। ঠিক একই রকম ভাবে চার্জ কি, এইটার অ্যান্সার যিনি চার্জ তৈরি করছে তিনি বলতে পারবে, এটা ছাড়া আর কেউ বলা পসিবল না। আমরা জাস্ট এইটুকু বলতে পারি, এইটুকু বুঝতে পারি চার্জ কি। চার্জ হচ্ছে প্রত্যেকটা বস্তুর একটা মৌলিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কার মধ্যে থাকে? সব থেকে যে ছোট কণাগুলো দ্বারা বস্তু তৈরি হয়, ইলেকট্রন আর প্রোটন, এদের কাছে এই বৈশিষ্ট্যটা থাকে। যেমন আপনি যদি বলেন যে এক একটা প্রাণীর মধ্যে এক এক রকম স্পেশাল বৈশিষ্ট্য থাকে, যেমন আপনি যদি বাজ পাখি বলেন ও খুব দ্রুত উঠতে পারে, এটা তার একটা স্পেশাল বৈশিষ্ট্য, উঠতে পারা বা খুব দ্রুত উঠতে পারা। মানুষের স্পেশাল বৈশিষ্ট্য কি, মানুষ মাথা দিয়ে খুব ভালো চিন্তা করতে পারে। তারপর আপনি তারপর আপনি যদি বলেন কুমিরের স্পেশালিটি কি, কুমির পানির মধ্যে খুব ক্ষিপ্র গতিতে কাউকে আঘাত করতে পারে, ওটা তার এক একটা বৈশিষ্ট্য। ঠিক একই রকম একটা বৈশিষ্ট্য আছে ইলেকট্রনের আর প্রোটনের মধ্যে। সেটা কি? সেটা ইলেকট্রন আর প্রোটনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা একে অপরকে আকর্ষণ করতে পারে। ইলেকট্রন প্রোটনকে, প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। আর একই ধরনের হইলে তারা বিকর্ষণ করে, প্রোটন প্রোটনকে বিকর্ষণ করে, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে। এই যে তাদের এই ধর্ম, এই ধর্মটার কারণে তাদেরকে একটা স্পেশাল নামে ডাকা হচ্ছে। যেমন আপনি দেখবেন সিংহ কি করে, সিংহ হচ্ছে বনের মধ্যে রাজ করে বেড়ায়। এখন সিংহ কি বনের সব থেকে বড় প্রাণী? না, বনে এর থেকেও আরো বড় আছে, হাতি এর থেকে অনেক বড়। বা সিংহ কি সব থেকে দ্রুত দৌড়ায়? অ্যান্সার হচ্ছে না। চিতাবাঘ এর থেকে আরো, বা হচ্ছে চিতা এর থেকে অনেক দ্রুত দৌড়ায়। বা যদি আপনাকে জিজ্ঞেস করে
যে সবথেকে ক্ষিপ্র কি সিংহ কিনা? অ্যান্সার হচ্ছে না, হায়না এর থেকেও বেশি ক্ষিপ্র। তাহলে সিংহ কেন রাজা? বিকজ ওর অ্যাটিটিউডটাই এরকম। তাহলে ওই তার যে অ্যাটিটিউডটা, তার যে ভাব, তার যে মানে আরকি ভঙ্গি, ওই জিনিসটাই কারণে আমরা তাকে কি বলি? রাজা ট্যাগটা দিই। ঠিক একই রকম ভাবে ইলেকট্রন, প্রোটন ওর মধ্যে কিছু একটা ধর্ম আছে, কিছু একটা বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যটা কি? যে প্রোটন গুলা একজন আরেকজনকে বিকর্ষণ করে, ওরা একজন আরেকজনকে সহ্য করতে পারে না, দূরে সরে যায়। ইলেকট্রন গুলো একজন আরেকজনকে সহ্য করতে পারে না, দূরে সরে যায়। কিন্তু একজন অপরজনকে, লাইক ইলেকট্রন প্রোটনকে কাছে টানে। এই বৈশিষ্ট্যগুলোর কারণে ওদেরকে আলাদা একটা নামকরণ করা হয়েছে। যাদের মধ্যে এইরকম বৈশিষ্ট্য আছে যে একজন আরেকজনকে কাছে টানতে পারে বা দূরে সরাইতে পারে, তাদেরকে আমরা কি বলি? চার্জ বলি। সো এখন এই চার্জ, এই পৃথিবীর যে সৃষ্টিকর্তা, তিনি জাস্ট দুই ধরনের বস্তুকে দিছে বা দুই ধরনের কণাকে দিছে। একটা হচ্ছে প্রোটনকে দিছে, আরেকটা ইলেকট্রনকে দিছে। প্রোটন, ইলেকট্রন এত ক্ষুদ্র যে এটা আমি আপনি নরমাল চোখে দেখতে পাবো না, ভর হাতে দিলে অনুভব করতে পারবো না। শুধু আমি আপনি কেন, জগতের কোনো মানুষের পক্ষে হাতে একটা প্রোটন নেওয়া সম্ভব হবে না, হাতে একটা ইলেকট্রন মাপা সম্ভব হবে না। এত ক্ষুদ্র কণা, অথচ এই ক্ষুদ্র কণার মধ্যে একটা ছোট্ট বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়ে দিছে, যেটা একজন একজনকে বিকর্ষণ বা আকর্ষণ করতে পারে। আর ওই বৈশিষ্ট্য দিয়ে কি হচ্ছে চিন্তা করেন। ওই বৈশিষ্ট্য দিয়ে শুভ ভাইয়া ঢাকায় বসে ক্লাস নিচ্ছে। ওই ক্লাস কারেন্টের তারের মাধ্যমে রেকর্ড টেকর্ড হয়ে আপনার কাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আপনি এটা দেখতেছেন। বুঝতে পারছেন কোত্থেকে হচ্ছে? জাস্ট একটা ছোট্ট কণা, যেটা হচ্ছে হাজার মাইক্রোস্কোপ দিয়েও যেটা দেখা যায় না, তার থেকে অনেক অনেক ছোট কণা, সেই কণাটা একটা একটাকে জাস্ট বিকর্ষণ করে। জাস্ট ইউজিং দ্যাট প্রপার্টি, ইউ ক্যান ওয়াচ মি লাইভ হেয়ার। ওই ছোট্ট প্রপার্টিটাকে ইউজ করে এলন মাস্ক চাঁদের মধ্যে রকেট পাঠানোর চিন্তা করতেছে। ওই ছোট্ট প্রপার্টি দিয়ে জাস্ট একজনকে বিকর্ষণ করে, ওইটাকে কাজে লাগানো হচ্ছে। আপনার মাথার উপর দিয়ে আকাশের মধ্যে স্যাটেলাইট চালানো হচ্ছে। যে স্যাটেলাইট দিয়ে আপনি হচ্ছে যে টিভি দেখতে পারেন, এমনকি অনেক ক্ষেত্রে ইন্টারনেট চালাইতে পারেন। কি অদ্ভুত, তাই না? তো আমরা আজকের দিনে অনেকগুলো জিনিস জানবো, অনেক গল্প করব। পড়া আজকে কম, গল্প বেশি। তো আপনি আরো জিনিসপাতি জানতে পারবেন ইনশাল্লাহ। এই যে একজন তো বলতো ফোনে তার নাই। আরে বোকা, ফোনে তার নাই তো কি হয়েছে? ফোনটা যে নেটওয়ার্কে চলে, ওই নেটওয়ার্কটা কেন আসে? দেখবেন আপনার আশেপাশে কোনো না কোনো একটা বিল্ডিং এর উপরে একটা বড় টাওয়ার আছে, বা বাজারের মধ্যে যদি গ্রামাঞ্চল হয়, বাজারের মধ্যে একটা বড় টাওয়ার আছে। এই টাওয়ারটাকে বলে বিটিএস। এটা আবার ওই কোরিয়ান ফ্যান বেস ওইগুলা না। এই বিটিএস হচ্ছে বেস ট্রান্সিভার স্টেশন। ওই বেস ট্রান্সিভার স্টেশনের মাথায় অনেক বড় অ্যান্টেনা থাকে, ওই অ্যান্টেনা থেকে সিগন্যাল যায়। ওই সিগন্যালটা আপনার মোবাইলের মধ্যে একটা রিসিভিং অ্যান্টেনা থাকে, ওটা ক্যাচ করে, ফলে আপনি কথাটা শুনতে পান, নেটটা কানেক্ট করতে পারেন। তো ওই যে বাজারের মধ্যে টাওয়ার, ওই কি নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড। ওই অপটিক্যাল ফাইবার বা টাওয়ারটা এনার্জাইজ থাকার জন্য আবার কারেন্টের তার লাগে। সব জায়গায় ওই ইলেকট্রন প্রোটনের বিকর্ষণ আকর্ষণের ধর্ম কাজে লাগতেছে। ওকে, তো আমরা তাহলে এবার একটু ফর্মাল পড়াশোনা করি। চার্জ কি, এটার অ্যান্সার ভাইয়া কি বললাম? পরীক্ষায় যখন আসবে আপনি এরকম ফর্মাল কথাই লিখবেন, এটা একটা মৌলিক বৈশিষ্ট্যমূলক ধর্ম। জাস্ট এই ওয়ার্ডটা মাথায় রাখেন, তাহলেই হবে। এইটা একটা মৌলিক বৈশিষ্ট্যমূলক ধর্ম, যার প্রভাবে তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। জাস্ট এইটুকু বলতে পারলেই হবে। কিন্তু আপনি যখন নিজে বুঝবেন, জাস্ট এই কথাটা বুঝবেন যে জগতে জাস্ট দুই ধরনের চার্জ আছে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। এবং কার মধ্যে আছে এটাও আল্লাহ পাক একদম ডিফাইন করেছে, একটা হচ্ছে প্রোটনের মধ্যে আর একটা ইলেকট্রনের মধ্যে। তো আমরা এই জিনিসটা জানবো যে প্রোটন, প্রোটন ও কি ধরনের চার্জ? জগতের একমাত্র একমাত্র পজিটিভ চার্জ। পজিটিভ কথাটাকে প্লাস ভিই দ্বারা লেখা হয়, হ্যাঁ। আর ইলেকট্রন, ইলেকট্রন এটা হচ্ছে জগতের একমাত্র নেগেটিভ চার্জ। বাদ বাকি যত চার্জ দেখেন সবকিছুই হয় প্রোটন বা ইলেকট্রন থেকে তৈরি হয়। বাট মেইনলি চার্জ আছে এই দুজনের কাছে। সব তড়িতের ক্ষমতা হয় ইলেকট্রনের বা প্রোটনের কাছে। এবং মজার বিষয় হচ্ছে দেখেন, আমি আপনিও কিন্তু এরকম অনেক ক্ষমতার মালিক। আমার বডি, আপনার বডি যদি 60-70 কেজি হয়, আর এটার মধ্যে কত কত পরিমাণ পরমাণু আছে, কত অণু আছে, ওগুলোর ভিতরে কত কত প্রোটন ইলেকট্রন আছে। তো ওই প্রোটন ইলেকট্রন, আমার বডির ভিতরে যেই সংখ্যক প্রোটন ইলেকট্রন আছে, ওগুলো যদি কাজে লাগাইতে পারতাম, আমি দেখাইতো ইলন মাস্কের থেকেও বেশি বড়লোক হয়ে যেতাম। বাট আফসোস, আমি আপনি জানি না কিভাবে এগুলোকে কাজে লাগাইতে হয়। তো এগুলা কাজে লাগানো যায় কিভাবে, এটা যদি একটু একটু শিখতে চান, তাহলে কিন্তু শিকড় কোর্স গুলোতে কানেক্টেড থাকতে হবে। তাহলে দেখবেন আপনার আস্তে ধীরে অনেক কিছু শিখে যাবেন।
ঠিক আছে? এই যে আরেকজন পাইছি, মোহাম্মদ মুস্তাকিম। সে বলছে ভাইয়া কেন ভাইয়া ছেলে মেয়েদের মধ্যে আকর্ষণ হয়? এটা কি প্রশ্ন? তড়িতের ক্লাসে, এটা তো বায়োলজি না। এটা এই কোশ্চেন আপনার অন্তর ভাইয়াকে বা তৌহিদ ভাইয়াকে ওনাদের বা রনি ভাই ওনাদেরকে পড়বেন, হ্যাঁ? ঠিক আছে। সো আমরা হোয়াট আ প্রমোশন, প্রমোশন কে 96 কেজি, আরে সেই। তো আমরা যেখানে ছিলাম, প্রোটন ইলেকট্রন দুই ধরনের। তো আমরা জানি জগতের যত পজিটিভ চার্জ এটার মালিককে প্রোটন, আর নেগেটিভ চার্জ গুলোর মালিক কারা? ইলেকট্রন। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ধরেন প্রোটন, একটা প্রোটন আছে আর একটা প্রোটন আছে। এই দুইটা প্রোটন পরস্পরকে কি করবে? পরস্পরকে তারা বিকর্ষণ করবে। এইটা এইদিকে, এইটা এইদিকে বিকর্ষণ করবে। তারপর ধরেন দুইটা ইলেকট্রন আছে, তাহলে কি করবে? এরা একটা আরেকটাকে আকর্ষণ করবে। ঠিক আছে? কিন্তু ধরেন, সরি, বিকর্ষণ করবে, আমি কি লিখতেছি, ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করতেছে। আর যদি একটা প্রোটন আর একটা ইলেকট্রন হয়, তাহলে হচ্ছে এরা পরস্পরকে আকর্ষণ করবে। এই হচ্ছে সিস্টেম। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই যে প্রোটন প্রোটন বিকর্ষণ করতেছে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করতেছে। প্রোটন আর ইলেকট্রন, একটা প্লাস আর একটা মাইনাস, বিপরীতধর্মী হলে আকর্ষণ করে। তাহলে এই সামারিটা আমরা একটু লিখে রাখবো। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, তাহলে এইটুকু গেল। এইবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে পরমাণু কি। পরমাণু নিয়ে যদিও আপনারা 9-10 থেকে বা হচ্ছে যে কেমিস্ট্রি বইতে অনেক কিছু পড়ছেন। সেটা হচ্ছে পরমাণু একটা বিল্ডিং ব্লক। এখানে অনেকগুলো কথা বলা আছে, আমি এই কথাতে যাব না, আমি ভাইয়া ভাইয়ার মতো করে বলি, হ্যাঁ? পরমাণু হচ্ছে পদার্থের মৌলিক একক বলতে পারেন। প্রত্যেকটা বস্তু সেটা অবশ্যই পরমাণু দিয়ে তৈরি হয়। এক বা একাধিক পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, আর অনেকগুলো অণু, লক্ষ লক্ষ কোটি কোটি অণু মিলে একটা বস্তু তৈরি হয়। তো এই পরমাণুর ভিতরে মেইনলি 3 ধরনের কণা থাকে। পরমাণুর ভিতরে মেইনলি 3 ধরনের কণা থাকে। একটা হচ্ছে প্রোটন, সেটা কিনা নিউক্লিয়াসের ভিতরে থাকে। আর এটা হচ্ছে নিউট্রন, সেটাও নিউক্লিয়াসের ভিতরে থাকে। প্রোটন গুলা হচ্ছে পজিটিভলি চার্জড, পজিটিভ চার্জের উৎস। আর নিউট্রন গুলা হচ্ছে নিউট্রাল থাকে। আর এর বাইরে আপনারা যেরকম সুন্দর গোলাকার পথ দেখেন বা বৃত্তাকার পথ দেখেন, আসলে বৃত্তাকার পথ না, এরকম উপবৃত্তাকার কিছু পথ থাকে, কাল্পনিক পথ, রিয়েল পথ না। ওগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন এরকম ঘোরাফেরা করে। তো এই পুরো স্ট্রাকচারটাকে, খুব ছোট্ট একটা জিনিস, এটার পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁻11 মিটার, এরকম রেঞ্জের। এই পুরো স্ট্রাকচারটাকে একটা পরমাণু বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন পরমাণু থেকে আপনি তড়িৎ নিরপেক্ষ পরমাণু, এই ব্যাপারটা আমরা একটু বুঝি। নরমালি কি হয়, একটা পরমাণুর মধ্যে যতটা পজিটিভ চার্জ থাকে ততটা নেগেটিভ চার্জ থাকে। যেমন আপনি একটা এক্সাম্পল চিন্তা করেন, সোডিয়াম। সোডিয়ামের যদি আমরা চিন্তা করি পারমাণবিক সংখ্যা, সেটা কত? 11। বা আমরা এইভাবে বলতে পারি Z=11। জেড মানে কি? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। বা আপনি চাইলে এটাকে প্রোটন সংখ্যাও বলতে পারেন। একটা একটা পদার্থ বা একটা মৌলিক পদার্থ, সেই মৌলিক পদার্থের একটা পরমাণুর মধ্যে কয়টা প্রোটন থাকে সেই সংখ্যাটাকেই ওর পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এটা বলতে কি বোঝায়? একটা সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসের মধ্যে 11টা প্রোটন থাকে। আচ্ছা, তো নর্মাল অবস্থায় যেটা হয়, যে সোডিয়াম পরমাণুতে, সোডিয়ামের ভিতরে কি থাকে? সোডিয়াম, আমরা যদি এইভাবে লিখি, এটা হচ্ছে সোডিয়ামের কমন ফরম্যাটটা। এইখানে থাকে হচ্ছে 11টা প্রোটন, 12টা নিউট্রন, 11টা ইলেকট্রন।
প্রতিটা পরমাণুতে অলমোস্ট এরকম, যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে, এবং একটা প্রোটনের চার্জের পরিমাণ একটা ইলেকট্রনের চার্জের পরিমাণের সমান। তো এই কথাটা আমরা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবো। একটি প্রোটনের চার্জ এর মান ইকুয়ালস টু একটি ইলেকট্রন এর চার্জ এর মান, এই দুইটা সমান। একটা প্রোটনের চার্জের মান এবং একটা ইলেকট্রনের চার্জের মান দুইটা কিন্তু অবশ্যই সমান, জাস্ট তারা হচ্ছে বিপরীত ধর্মী, একটা যদি পজিটিভ হয় আর একটা হচ্ছে নেগেটিভ। তো যেটা বলতেছিলাম, একটা নর্মাল পরমাণু যদি নিই, ওর ভিতরে নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে বাইরে কি হয় ঠিক ততটাই ইলেকট্রন থাকে। ফলে ওর মধ্যে যদি 11টা প্রোটন মিলে +11 চার্জ তৈরি করে, তাহলে বাইরের ইলেকট্রন গুলা ঠিক -11 চার্জ তৈরি করবে। সো +11 -11, তাহলে ওর মোট চার্জ কত হবে? মোট চার্জ হচ্ছে +11 -11, দুইটা মিলে কত? 0। এই কারণে নর্মাল অবস্থায় একটা পরমাণু অলওয়েজ নিউট্রাল হয়, কারণ যতটা প্রোটন মানে যতটা পজিটিভ চার্জ ততটা নেগেটিভ চার্জ, এবং একটা পজিটিভ চার্জ যতটুকু শক্তিশালী নেগেটিভ চার্জ ততটুকু শক্তিশালী। তো একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে ক্যান্সেল করে 0 বানায়। তাহলে 11টা প্রোটন 11টা ইলেকট্রন ক্যান্সেল হয়ে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। দ্যাটস ওয়াই একটা নর্মাল পরমাণুর চার্জের পরিমাণ হচ্ছে 0 হয়। এখন তাহলে বলবেন যে ভাইয়া, তাহলে আমরা চার্জিত বস্তু যে পাই ওগুলা কিভাবে পাই? কারণ আমরা তো একটা পরমাণুর ভিতর থেকে একটা প্রোটনকে বের করে নিয়ে আসা, বা ওইখান থেকে একটা ছোট এত গভীর জায়গায় যে একটা ইলেকট্রন বের করে নিয়ে আসা, এ তো পসিবল না। তাহলে আমরা যে ভাইয়া চার্জিত বস্তু, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এগুলো বলি, আমরা ভাইয়া তাহলে কোত্থেকে বলি? এই ব্যাপারটাই আপনাকে বুঝতে হবে যে আমাদের পরমাণুর বাইরের দিকে যে কক্ষপথগুলো থাকে, যেখানে ইলেকট্রন গুলা ঘোরাফেরা করে, সেই ইলেকট্রন গুলাকে চাইলে আমি সরায় নিয়ে যেতে পারি, বা বাইরে থেকে কিছু ইলেকট্রন এনে ওই বাইরের কক্ষপথগুলোতে আমি রাখতে পারি। সো যদি এইটা ধরেন হচ্ছে নিউক্লিয়াস, আমি একটু বড় করে বলি, এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলা হচ্ছে ইলেকট্রন, এগুলা ইলেকট্রন, এগুলা হচ্ছে প্রোটন। ঠিক আছে, ইলেকট্রন প্রোটন এই সব কিছুই আছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে, একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলা থাকে, ওইখান থেকে যদি কিছু ইলেকট্রন আমি সরাই নিয়ে যাই, তাহলে ওইটা একটা ধনাত্মক চার্জে পরিণত হবে। যেমন ধরেন আমার কাছে কি আছে? সোডিয়াম আছে। সোডিয়ামের মধ্যে কি আছে ভাইয়া? 11টা প্রোটন আছে প্লাস 11টা ইলেকট্রন আছে। এখন আমি যদি ভাইয়া এই পুরা স্ট্রাকচারটা থেকে একটা ইলেকট্রন যদি সরিয়ে নিই, একটা ইলেকট্রন সরানো হলো, তাহলে কি হবে? দিন শেষে আমার কাছে তখন পড়ে থাকবে 11টা প্রোটন এবং 10টা ইলেকট্রন। তাহলে আমি যদি মোট চার্জ এখন কত আছে সেটা যদি চিন্তা করি, তাহলে কত হবে ভাইয়া? মোট চার্জ হবে +11 -10 ইকুয়ালস টু কি তখন? +1, এই পরিমাণ চার্জ পড়ে থাকবে। বা আমি যদি দুইটা ইলেকট্রন সরাই নিয়ে যাই, তাহলে +2, দুইটা প্রোটন এক্সট্রা আছে, তো ওভারঅল +2 পরিমাণ চার্জ পড়ে থাকবে। তিনটা সরাই নিলে +3 পরিমাণ চার্জ পড়ে থাকবে। তাহলে আমরা একটা নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটনকে সরাবো বা নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন অ্যাড করব সেটা সম্ভব না। কিন্তু পরমাণুর বাইরের যে কক্ষপথ, এখান থেকে চাইলেই ইলেকট্রনকে সরায় নিয়ে যাওয়া যায়, বা চাইলেই ওর সাথে আরো ইলেকট্রন অ্যাড করা যায়। যদি আমি ভিতর থেকে একটা ইলেকট্রন মানে বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে নিয়ে যাই, তাহলে ওইটা টোটাল যেটা হয়, টোটাল একটা পজিটিভ চার্জ থেকে যায়। ফলে পুরা বস্তুটা, পুরা পরমাণুটা একটা পজিটিভ চার্জে চার্জিত হয়। এখন এই রকম যদি আপনি অনেকগুলো পরমাণু মিলেই তো একটা টোটাল বড় বস্তু তৈরি হয়। ধরেন আপনি চিন্তা করলেন একটা রুমাল, তাহলে অনেকগুলো ছোট ছোট পরমাণু মিলেই তো এই রুমালটা তৈরি হয়েছে। প্রতিটা পরমাণু থেকে যদি একটা করে ইলেকট্রন সরাই নিতে পারি, তাহলে পুরা রুমালের প্রতিটা পরমাণুই কি একটা পজিটিভ চার্জ হবে। তাহলে এই সবগুলা পজিটিভ চার্জ মিলে ওভারঅল রুমালটাই একটা পজিটিভ বস্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। এর মধ্যে 1 নাম্বার অবজারভেশন, সেটা কি?
এক নাম্বার অবজারভেশন হচ্ছে নিউক্লিয়াস থেকে প্রোটন সরানো সম্ভব নয়। 2 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস এর মধ্যে কোনো প্রোটন বা ইলেকট্রন যুক্ত করা সেটাও সম্ভব নয়। এই দুইটা জিনিস আমরা জেনে গেলাম। 3 নাম্বার আমরা যেই পয়েন্টটা জানছি সেটা হচ্ছে নিউক্লিয়াস এর বাহিরের কক্ষপথগুলোতে ইলেকট্রন যুক্ত করা বা ইলেকট্রন সরিয়ে নেওয়া সম্ভব। তাহলে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে যে পথগুলোতে, যেগুলোকে কক্ষপথ বলা হয়, ওই কক্ষপথগুলোতে ইলেকট্রন যুক্ত করা যায় বা ওইখান থেকে ইলেকট্রন সরাই নিয়ে যায়। যদি ইলেকট্রন আমি সরাই নিই, যেমন এখান থেকে একটা ইলেকট্রন সরাই নিছি, ফলে কি হয়েছে, এখানে কয়টা আছে, 1 2 3 4। তাহলে এই সিনারিওতে হচ্ছে +4p, 4টা প্রোটন আছে, বাইরে থেকে একটা ইলেকট্রন সরাই নিছি। একটি ইলেকট্রন সরানোর পর তারপর কি ঘটছে ভাইয়া, 4টা প্রোটন আর ইলেকট্রন আছে 1 2 3, 3টা ইলেকট্রন, তাহলে ওভারঅল কি +1p। তার মানে কি হয়ে গেল, ক্যাটায়ন। পজিটিভ চার্জিত বস্তুকে আমরা কি বলি, ক্যাটায়ন বলে থাকি। তাহলে ক্যাটায়ন জিনিসটা কি, এটা মাথায় রাখবো। পজিটিভ চার্জিত বস্তু, পজিটিভ চার্জিত পরমাণু বা অণু, এটাকে আমরা কি বলে থাকি, ক্যাটায়ন, বা আমরা এটাকে চার্জিত বস্তু বলতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা একটু সামনে যাই। সামনে আমরা কি দেখব, নেগেটিভ আয়ন। তাহলে আমাকে একটু এবার আপনারা কমেন্ট করেন তো, ইলেকট্রন সরায় ফেললে যদি পজিটিভ হয়, তাহলে ইলেকট্রন যুক্ত করলে বস্তুটা কি হয়ে যাবে। একটু আগে ছিল ইলেকট্রন সরায় ফেললে বস্তুটা বা পরমাণুটা হয়ে যায় পজিটিভ। তাহলে ইলেকট্রন যদি আমি যুক্ত করি, বাইরে থেকে ইলেকট্রন আমি বাইরের কক্ষপথটাতে যুক্ত করলাম, তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে দেখেন এইখানে আমরা যদি এই সিনারিও চিন্তা করি, এখানে টোটাল প্রোটন আছে কয়টা, দেখেন টোটাল প্রোটন আছে হচ্ছে আপনার 4p, টোটাল 4টা প্রোটন আছে, কিন্তু ইলেকট্রন কয়টা আছে, 1 2 3 4 5। শুরু থেকে কি 5টা ছিল, না, শুরুতে ছিল কয়টা, 4টা। একটা এক্সট্রা করে আপনি ইলেকট্রন অ্যাড করছেন। একটি ইলেকট্রন যুক্ত করার পর কি হয়ে গেল, এখন 4p + 5e, তাহলে কি হয়ে গেল, একটা ইলেকট্রন থাকতেছে। তো যদি একটা বা একাধিক ইলেকট্রন থাকে, তখন ওই বস্তুকে কি নামে ডাকা হয়, তখন ওই বস্তুকে ডাকা হয় হচ্ছে অ্যানায়ন। ওই বস্তুকে তখন বলে অ্যানায়ন। ক্যাটায়নের ঠিক অপোজিট হচ্ছে অ্যানায়ন। তাহলে আমরা বুঝলাম যে ইলেকট্রন এর আধিক্য যুক্ত পরমাণু বা অণু, এইটাকে আমরা কি বলতেছি, অ্যানায়ন। একটু আগেরটা ছিল ক্যাটায়ন, এখন হচ্ছে অ্যানায়ন। যদি ইলেকট্রন বেশি থাকে এটাকে আমরা অ্যানায়ন বলতেছি বা নেগেটিভ চার্জিত বস্তু বলতেছি। তাহলে এটা কখন, যখন হচ্ছে কোন পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা প্রোটন সংখ্যার থেকে বেশি হবে, অর্থাৎ বাইরে থেকে একটা বা একাধিক যদি আপনি ইলেকট্রন আনেন, তাহলে প্রতিটা পরমাণু নেগেটিভলি চার্জড হয়ে যাবে এবং অনেকগুলো এরকম পরমাণু মিলে একটা নেগেটিভ বস্তু তৈরি হবে। তাহলে আমরা পজিটিভ বস্তু কি, নেগেটিভ বস্তু কি, এই জিনিসপাতিগুলো জানলাম। এখন যদি কেউ আপনাকে বলে যে ভাইয়া 10 কুলম্ব আধান বলতে কি বুঝো, এটা একটু বলি। তো তার আগে আসলে আমরা চার্জের একক আমরা একটু জানতে চাই যে ভাইয়া চার্জের একক এই জিনিসটা কি।
চার্জের প্রতীক যদি আপনি বলেন, এটা হচ্ছে কিউ, চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর একক যদি বলেন, একক হচ্ছে সি, এটার পুরো জিনিসটা হচ্ছে কুলম্ব। সো সায়েন্টিস্ট কুলম্ব প্রায় 1785 সালের দিকে একটা সূত্র আবিষ্কার করে, যেটার মাধ্যমে হচ্ছে এই স্থির চার্জগুলোর মাঝখানে কতটুকু বল কাজ করে সেই এটা কে একটু দেখি। সাদমান আল সাউদ বলছে ভাই আগেরটা ভুল লিখছেন। কোথায় ভুল লিখছি? না, ভুল লেখা হয়নি। একটি ইলেকট্রন যুক্ত করার পর 4p + 5e = E। হ্যাঁ ঠিক আছে, অ্যানায়ন। ওকে, নো প্রবলেম। এখানেও একটা তিন সম্ভব হয় না, এর মধ্যে কোনো প্রোটন বা ইলেকট্রন যুক্ত করা যায় না। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমরা এখানে যেটা বলতেছিলাম, চার্জের প্রতীক হচ্ছে কিউ এবং চার্জের একক হচ্ছে কি বলছে, নিউক্লিয়াস থেকে এত কমেন্ট কেন, নিউক্লিয়াস এরপরে জানি কি লিখছে, নিউক্লিয়াস থেকে যদি প্রোটন বের করা না যায় তাহলে ইউরেনিয়াম থেকে প্রোটন আঘাত করে। আরে না বুঝে কমেন্ট করছি, ঠিক আছে, সমস্যা। সো আমাদের যেই জিনিসটা নিয়ে আমরা ডিল করতেছিলাম সেটা হচ্ছে চার্জের প্রতীক কিউ। যেমন আপনি চিন্তা করতে পারেন বেগের প্রতীক কি? বেগের প্রতীক হচ্ছে আপনি ভি দ্বারা প্রকাশ করেন, তাই না? বেগকে ভি দ্বারা প্রকাশ করেন, চার্জকে সেরকম কিউ দ্বারা প্রকাশ করেন। তারপর বেগের একক আপনি কি লেখেন? মিটার/সেকেন্ড। চার্জের এককে আমরা কি লিখি? কুলম্ব। এখন এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এইরকম, I = Q/T। এরকম একটা ফর্মুলা আছে, এটা আমরা পরের চ্যাপ্টারে দেখব, সমস্যা নেই। আই হচ্ছে কি? আই হচ্ছে কারেন্ট। টি কি? টি হচ্ছে টাইম। কিউ কি? কিউ হচ্ছে চার্জ। তাহলে আপনি দেখেন এখান থেকে বলতে পারেন কিউ = IT। তাহলে যদি আপনার 1 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, যদি 1 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সেই ক্ষেত্রে কিউ কি হবে? আই এর জায়গায় হবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার ইন্টু টি এর জায়গায় কি হবে? 1। দুইটা গুণ করে কত হবে? 10। এটা কি বলা হয়? 10 কুলম্ব। এই জিনিসটাকেই বলা হয় 10 কুলম্ব। আবার অথবা আপনি চিন্তা করতে পারেন, যদি 2 সেকেন্ডে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তখন আপনার কি হবে? তখন কিউ = 5 × 2। তাও আপনি কি বলতে পারেন? 10 কুলম্ব বলতে পারেন। তাহলে 1 সেকেন্ডে কতটুকু কারেন্ট যায় সেই অ্যামাউন্টটাকেই হচ্ছে, মানে 1 সেকেন্ডে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার জন্য কি অবশ্যই কিছু পরিমাণ চার্জ তো প্রবাহিত হইতে হয়েছে। কতটুকু চার্জ প্রবাহিত হয়েছে সেটাকে আমরা বলে থাকি অত কুলম্ব চার্জ প্রবাহিত হয়েছে। তো এই জিনিসটা তাহলে মাথায় রাখবো যে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার প্রবাহিত হলে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকেই 1 কুলম্ব বলে। তো 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, দেখবেন আপনাদের অনেক সময় ফ্রিজের গায়ে লেখা থাকে 5 অ্যাম্পিয়ারের ফ্রিজ বা 2 অ্যাম্পিয়ারের লাইট বা 5 অ্যাম্পিয়ারের এটা, এরকম অনেক কিছু লেখা থাকে। তো 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে ওইটার মধ্যে যতটুকু চার্জ ফ্লো হয় সেটাকে আমরা 1 কুলম্ব বলে থাকি। তাহলে 10 কুলম্ব মানে কি 1 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার যাওয়া, বা 2 সেকেন্ডে প্রতি 2 সেকেন্ডে আপনার হচ্ছে কতটুকু যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার করে যাচ্ছে, বা প্রতি 10 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার করে যাচ্ছে, যেটাই বলেন না কেন, ওইটার জন্য যতটুকু চার্জ ফ্লো হয় ওই চার্জটাকে আমরা কুলম্ব বলি। এখন অনেকেই বলবেন যে ভাইয়া আমাদের তো এই সূত্র নাই। এই সূত্র আপনার লাগবেও না, জাস্ট একটু জেনে রাখা যে কুলম্বের সূত্রটা কোথা থেকে আসে। এই সূত্রটা চ্যাপ্টার 11 চলতরিতে পড়ার কথা, বাট ওটা আমাদের সিলেবাসে হয়তো নাই। আমরা জাস্ট সূত্রটা জেনে রাখবো যেন কোনো কিছু আসলে কাজে লাগাইতে পারি। ওকে, তো এবার এখানে আমরা কিছু জিনিস আহিতকরণ আমরা আজকে দেখবো না, আমরা আজকে অন্য কিছু জিনিস নিয়ে একটু কাজ করব। সো বিদ্যুৎ সুপরিবাহী,
বিদ্যুৎ সুপরিবাহী আপনাকে বুঝতে হইলে বিদ্যুৎ কি সেটা বুঝতে হবে। বিদ্যুৎ কি সেটা আমরা একটু বুঝবো। হোয়াট ইজ কারেন্ট? তো আমরা একটু কারেন্ট সংক্রান্ত জিনিসপাতি জানতে চাই। কারেন্ট হচ্ছে যখন ধরেন কোন একটা তারের মধ্যে দিয়ে, এই একটা তার, এই তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন গতিশীল হয়, যখন এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন গতিশীল হয়, ধর এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, তো এগুলা এক একটা হচ্ছে ইলেকট্রন। তো এই ইলেকট্রন গুলো যখন তারের মধ্যে দিয়ে গতিশীল হয়, তো ইলেকট্রন যদি কোনো বস্তুর মধ্য দিয়ে গতিশীল হয়, ইলেকট্রন যদি কোনো বস্তুর মধ্যে দিয়ে গতিশীল হয়, তবে তবে ওই বস্তুর মধ্যে দিয়ে, ওই বস্তুর মধ্য দিয়ে কারেন্ট যায়। তাহলে কারেন্ট জিনিসটা কি ওটা ডিরেক্টলি বলার থেকে এইভাবে সেটাকে বোঝা যায়, কোন একটা বস্তুর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো করে, সবগুলো একই দিকে যেতে হবে তা না, মানে ওভারঅল সবগুলো একটা নিচের দিকে যখন আগায় যায়, তখন আমরা বলি যে এই বস্তুর মধ্যে দিয়ে চার্জ গুলো সামনের দিকে আগায় যাচ্ছে, ইলেকট্রন গুলো সামনের দিকে আগায় যাচ্ছে। তার অর্থ হচ্ছে এই বস্তুর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আপনি দেখতেছেন বাসা বাড়িতে আপনার সুইচ বোর্ড থেকে একটা তার এসে আপনার লাইটের সাথে যুক্ত হয়েছে, বা একটা তার এসে আপনার ওই সকেট থেকে একটা তার এসে ফ্রিজের সাথে কানেক্ট হয়েছে, ফ্যানের সাথে কানেক্ট হয়েছে। আসলে ওই তারগুলোর মধ্যে দিয়ে কি হয়, ওই তারগুলোর মধ্যে হাজার হাজার কোটি কোটি ইলেকট্রন দৌড়াইতে থাকে ওই তারের মধ্যে দিয়ে। যখন আপনি সুইচটা অন করে রাখেন, বাসায় কারেন্ট আছে, ওই তারের মধ্যে হাজার হাজার কোটি কোটি ইলেকট্রন দৌড়াচ্ছে, ফলে আপনি হচ্ছে ওই লাইটের মধ্যে কারেন্ট পাচ্ছেন। সেই কারেন্টটা হচ্ছে আপনার কি হচ্ছে, পজিটিভ হবে ক্যাটায়নে, ওটাই তো লেখা হয়েছে। একজন কি কমেন্ট করতেছে উলট পালট। হুম, হুম, হুম। ও ও ওইখানে পজিটিভ লেখা হয়েছে না, 1 2 3 4 5 পজিটিভ, সরি। এই জায়গায় একটা প্লাস লিখতে ভুলে গেছিলাম, এখানে ঠিক আছে, এই জায়গায় একটা প্লাস লেখা হয় নাই। আর এই জায়গায় তো ঠিকই আছে, ঠিক আছে, অ্যানায়ন নেগেটিভ, ঠিক আছে, ওকে। সো আমরা এইখানে ছিলাম যেটাতে আমাদের পড়াশোনা চলতেছিল, এই জায়গায় যে কারেন্ট জিনিসটা কি, তার মানে যখন আপনি কোন একটা তারের মধ্যে দিয়ে, যে কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে যখন দেখবেন যে ইলেকট্রন বা হচ্ছে চার্জ গুলা ফ্লো হচ্ছে, এই চার্জ গুলা ফ্লো হয় হচ্ছে ওই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এবং এই যে ইলেকট্রন গুলা যে গতিশীল হচ্ছে, ইলেকট্রন গুলার মধ্যে একটা গতি শক্তি আছে না, আমি যদি দৌড়াই তাহলে আমার মধ্যে একটা হাফ এমভি স্কোয়ার থাকবে। তাহলে এই যে হাজার হাজার কোটি কোটি ইলেকট্রন দৌড়াচ্ছে, ওদের দৌড়ের মধ্যে কি একটা গতি শক্তি আছে না, এই গতিশক্তি নিয়ে সে লাইটকে ধাক্কা মারতেছে। যদিও এটা খুব মেকি হয়ে যায় কথাটা, বাট এই যে গতিশক্তি, এই গতিশক্তি নিয়েই সে কিছু একটা আঘাত করতেছে, ফলে ওই আঘাতের শক্তিটা লাইটে কনভার্ট হয়ে আপনার রুমকে আলোকিত করে আছে। ওই গতিশক্তিটা ধাক্কা মেরে কিছু একটা চুম্বক টুম্বকের কাহিনী ঘটে, ওই গতিশক্তি দিয়ে কিন্তু আপনার দিন শেষে ফ্যানটা ঘুরতেছে। ওই গতিশক্তিটাই ধাক্কা মেরে বাইরের বাতাস, ভিতরের বাতাসকে বাইরে ঠেলে বা ভিতর থেকে জলীয় বাষ্পগুলোকে বের করে আপনার রুমটাকে ঠান্ডা বরফের মতো, এসির মতো করে ফেলতেছে। তো দিন শেষে কিন্তু এই ইলেকট্রনের গতি, এই গতির মধ্যে যে শক্তি, সেই শক্তি দিয়ে লিফট আপনাকে 1 তলা থেকে 10 তলা উঠাই দিচ্ছে। সবকিছু শুরু কি, এই ইলেকট্রনের মধ্যে একটা চার্জ আছে যে ওরা পরস্পরকে বিকর্ষণ করে, এই ধর্মটাকে কাজে লাগায় ওরা যে গতিশীল দৌড়াইতে পারে, এই দৌড়টাকে কাজে লাগায়, যে এই দৌড়ের মধ্যে যে শক্তি, গতির মধ্যে, গতি শক্তির মধ্যে যে এনার্জিটা, এনার্জিটাকেই কাজে লাগায় আমরা সবকিছু করতেছি। কারণ বর্তমান দিনে আপনি লিফটে উঠা, বড় মেশিন চালানো, খাওয়া দাওয়া, মানে সবকিছুই আসলে কারেন্টের দ্বারা হয়, এটা আপনারা সবাই ভালো করে জানেন। ওকে। সো আমরা তাহলে কারেন্ট, ইলেকট্রন গুলো যদি এই দিকে যায়, কারেন্ট কোন দিকে যায়, কারেন্ট হচ্ছে তার বিপরীতে যায়। মাথায় রাখবেন, ইলেকট্রন যেই দিকে গতিশীল হয়, ইলেকট্রন যেদিকে গতিশীল হয়, তার বিপরীতে কারেন্ট ফ্লো হয়।
ওকে, তাহলে এইটুকু আমরা গেল, শেষ করলাম। তারপর আসি যে এই যে বিদ্যুতের পরিবাহী অপরিবাহী এই জিনিসপাতিগুলো কি। তো এখানে কিছু কথাবার্তা বলা আছে, তার আগে আমি একটু বলি। আহ, আমাদের আমাদের এই জায়গায় যে কাহিনীটা ঘটে, একটু দেখি। এখানে হচ্ছে ওকে। সো আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছিলাম যে ভাইয়া, কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হচ্ছে, অনেকগুলো ইলেকট্রন দৌড়াচ্ছে, তখন আমরা বলছি কারেন্ট আছে। যখন ওই বস্তুর মধ্যে দিয়ে ইলেকট্রন গুলা যেতে পারতেছে না, তখন বলি কারেন্ট নাই। এখন ইলেকট্রন গুলা কোথায় থাকে? ইলেকট্রন গুলো তো পরমাণুর বাইরের কক্ষপথে থাকে, তাই না? তো একটা পরমাণুর ইলেকট্রন গুলো তো ওই পরমাণুর মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ থাকে। তাহলে যদি একটা বস্তু যদি হাজার হাজার পরমাণু দ্বারাও তৈরি হয়, ওই পরমাণুগুলোর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, প্রতিটা পরমাণু ইলেকট্রন তো প্রতিটা পরমাণুর ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই আছে। তাহলে ওই বস্তুর মধ্যে ইলেকট্রন গুলো দৌড়াচ্ছে, এই ইলেকট্রন গুলো কোত্থেকে আসতেছে? ইলেকট্রন গুলো অবশ্যই পরমাণু গুলা থেকেই আসতে হবে। এখন পরমাণু গুলা থেকে ওই প্রতিটা পরমাণু নির্দিষ্ট স্ট্রাকচার, নির্দিষ্ট আকর্ষণকে ভেদ করে ইলেকট্রন গুলাকে যদি বাইরে আনতে হয়, তাহলে ওই পরমাণুর কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকা লাগবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এই চিত্রে যাওয়ার আগে আমরা একটু আরেকটা চিত্র দেখব, এবং সেই চিত্রটা আমি আগের একটা জায়গা থেকে কপি করব। যে এই জায়গায় যে চিত্রটা ছিল সেখানটায় আমি কপি করব। ওকে, ওকে। তো আমরা যেখানে ছিলাম, এই যে একটা বস্তুর চারপাশে অনেকগুলা ইলেকট্রন, যদি যদি বাহিরের ইলেকট্রন গুলোকে যদি বাহিরের ইলেকট্রন গুলোকে সহজেই কক্ষপথ থেকে বের করে কক্ষপথ থেকে বের করে ফ্রিলি মুভ করানো যায়, তবে এই জাতীয় পরমাণুগুলো দিয়ে দিয়ে গঠিত বস্তুর মধ্যে দিয়ে গঠিত বস্তুর মধ্য দিয়ে অনেক ফ্রি ইলেকট্রন গতিশীল হতে পারে, অর্থাৎ কারেন্ট যেতে পারে। এই জাতীয় বস্তুগুলোকেই এ জাতীয় বস্তুগুলোকেই পরিবাহী বলে। তাহলে পুরো জিনিসটা আপনার এখন না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে বাসায় সুন্দর করে আস্তে ধীরে লিখতে পারবেন। এখন জাস্ট বুঝেন কি বললাম ভাইয়া। এই যে পরমাণু, এদের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন গুলাকে যদি খুব অল্প কোনো ইফেক্ট দিয়ে, কোনো খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করে ইজিলি সরায় ফেলা যায়, তাহলে কি হয়? তাহলে এই একটা পরমাণু থেকে ধরেন একটা ইলেকট্রন আসলো, আরেকটা পরমাণু থেকে আরেকটা ইলেকট্রন আসবে। তো একটা বস্তু তো কোটি কোটি পরমাণু দ্বারা তৈরি, তাই প্রত্যেকটা থেকে একটা একটা করে ইলেকট্রন আসলে প্রচুর পরিমাণে ইলেকট্রন বাইরে ঘোরাফেরা করতেছে। ওই বস্তুর স্ট্রাকচারটার মধ্যে হাজার হাজার কোটি কোটি ফ্রি ইলেকট্রন ঘোরাফেরা করতেছে। এখন এই ইলেকট্রন গুলো তাহলে ইজিলি নিজেদের মতো করে সামনে পিছে আসা যাওয়া করতে পারবে। তো আমি যদি সবাইকে ধাক্কা মারি, তাহলে এরা সুন্দর করে সবাই সামনের দিকে আগায় যাবে, এবং চার্জ গুলো আগায় যাচ্ছে মানে কি? কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে যেই যদি কোনো বস্তুর মধ্যে এরকম হয় যে ওর বাইরের ইলেকট্রন গুলাকে ইজিলি বের করা যায়, তাহলে ওই ইলেকট্রন গুলাকে ধাক্কায় সামনের দিকে কারেন্ট তৈরি করা যাবে। কারণ কারেন্ট তৈরি করা মানে ইলেকট্রন গুলাকে সামনে গতিশীল করা। কিন্তু যদি এরকম হয় যদি এরকম হয় যে কোনো একটা বস্তু থেকে
যদি কোনো একটা বস্তু থেকে এরকম ইলেকট্রনগুলোকে বের করা না যায়, তাহলে আপনি যতই ধাক্কা মারেন না কেন পরমাণুগুলো সামনে আগাবে, কিন্তু চার্জ গুলো তো আর সামনে আগাবে না, কারণ আগানোর মতো তো এরকম কোনো চার্জই নাই। সবগুলা চার্জ কোথায়? সবগুলা ইলেকট্রন হচ্ছে পরমাণুর মধ্যে আটকে আছে। পরমাণুর মধ্যে ভিতরে যে প্রোটন প্লাস চার্জ গুলো ইলেকট্রন গুলোকে শক্ত করে আটকে ধরে রাখছে। এখান থেকে কোনো ইলেকট্রনই বের করা যায় না। তাহলে ইলেকট্রন যদি বের না করতে পারে, ওদেরকে একটা বস্তুর মধ্যে দিয়ে কিভাবে গতিশীল করবো? সম্ভব হবে না। ফলে তাদের মধ্যে দিয়ে যত যাই করি না কেন কোনো কারেন্ট যাবে না। এদেরকে কি বলা হয়? অপরিবাহী বা ইনসুলেটর। তাহলে এই জিনিসটাই, পুরো এই জিনিসটাকেই আমরা একটু কপি করব। কপি করে ভাই একটা ছোট্ট কাজ করব, এই জিনিসপাতি সবগুলোকে থাক, ওগুলো থাক, আপাতত জাস্ট কিছু জিনিস একটু চেঞ্জ করব। Okay, বের। তাহলে আমরা পুরো জিনিসটা একটু বলি, যে যদি বাইরের কক্ষ থেকে ইলেকট্রন গুলাকে বের করানো না যায়, না যায়, এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট, যদি না যায়, তাহলে এই জাতীয় পরমাণুগুলো দিয়ে যে বস্তুটা তৈরি হবে, ওই বস্তুর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন গতিশীল হতে পারে না। কারণ ফ্রি ইলেকট্রনই নাই, কে গতিশীল হবে? ইলেকট্রন থাকলে সে না গতিশীল হবে। তাহলে এদের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন না গতিশীল হয়, ইলেকট্রন গতিশীল নাই, তার মানে কোনো কারেন্ট নাই। কারেন্ট তার মানে এর মধ্যে দিয়ে যেতে পারে না। যদি কোনো বস্তুর মধ্যে কারেন্ট যেতে না পারে, তাহলে এটাকে কি বলা হয়? অপরিবাহী বলা হয়। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে পরিবাহী, যাকে ইংলিশে বলা হয় কন্ডাক্টর। উদাহরণ যদি দিই, উদাহরণ হচ্ছে যে কপার বা অ্যালুমিনিয়াম বা ধাতু, অন্যান্য ধাতু, অন্যান্য ধাতু, এগুলো হচ্ছে আমাদের কন্ডাক্টর বা পরিবাহী। আর অপরিবাহী, অপরিবাহী বা এটাকে অন্তরকও বলা হয়। অন্তরক ইংলিশ কি? ইংলিশ হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর এরা কারা? এরা হচ্ছে, যেমন এক্সাম্পল, এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, যেমন হচ্ছে প্লাস্টিক, যেমন হচ্ছে প্লাস্টিক, রাবার, এটসেট্রা ইত্যাদি। ঠিক আছে? তাহলে যাদের সর্বশেষ কক্ষপথ থেকে ইজিলি ইলেকট্রন বের করা যায়, তাদেরকে আমরা বলি কি? তাদেরকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টর। ওর মধ্যে দিয়ে অনেকগুলো ইলেকট্রন বের হয়, অনেকগুলো পরমাণু থেকে অনেকগুলো ইলেকট্রন বের হয়, যেগুলো হচ্ছে গতিশীল হয়ে কারেন্টটা তৈরি করতে পারে। আর অন্তরক পদার্থে যেহেতু বাইরে কোনো ইলেকট্রনই বের করা যায় না, তাহলে এখানে পুরো স্ট্রাকচারটার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। পরে যেহেতু ফ্রি ইলেকট্রনই নাই, তাহলে এদেরকে গতিশীল করে কারেন্ট তৈরি করা, এটাও তো আসলে কোনো প্রশ্ন আসে না। মানে কোনো কারেন্ট পাওয়া যায় না, এদেরকে বলা ইনসুলেটর, মানে প্লাস্টিক, রাবার। দেখবেন যে কারেন্টের শক থেকে বাঁচার জন্য আমরা প্লাস্টিক বা রাবার ইউজ করি, কারণ ওদের মধ্যে তো কোনো কারেন্টই পাস হবে না। তাই ওইটা দিয়ে যদি আমরা কিছু ধরি, তাহলে কারেন্ট যেহেতু পাস হবে না, তাই আমরা কারেন্টের শক থেকে বেঁচে যাই। আচ্ছা, এই ব্যাপারগুলো এখানে বলা আছে। অপরিবাহী কারা, কিছু এক্সাম্পল দিছে। একটা হচ্ছে, দেখেন আমরা যদি একটু খেয়াল করি, একটা হচ্ছে গ্লাস, একটা হচ্ছে প্লাস্টিক। আমরা জানি গ্লাস, কাচের তৈরি গ্লাস, এটাও কারেন্ট ফ্লো করে না। প্লাস্টিক, এটা তো আমরা জানি। সিরামিক, সিরামিকের মধ্যে কোনো কারেন্ট যায় না। পেপার, কাগজের মধ্যে কারেন্ট যায় না। কাঠ, তারপর হচ্ছে ফ্যাব্রিক, ফ্যাব্রিকের মধ্যে কারেন্ট যায় না। রাবার, রাবার মধ্যে কারেন্ট যায় না। ফোম, এটার মধ্যে দিয়েও কারেন্ট যায় না। তাহলে এই সবগুলো হচ্ছে অপরিবাহী বা ইনসুলেটর। এবার আসে যে ঘর্ষণ। ঘর্ষণ, আচ্ছা তার আগে এইটুকু পর্যন্ত আমরা কি সবাই এইটুকু পর্যন্ত বুঝতে পারছি? একটু কমেন্ট করি আমরা, একটু কমেন্ট করি, এইটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার কিনা সবাই? হচ্ছে একটু সামনে আগাই। আমাদের ইলেকট্রনের প্রতি আসক্তি,
ইলেকট্রন এর প্রতি আসক্তি, এই জিনিসটা একটু ভালো বুঝতে হবে। তো আমরা প্রতিটা বস্তুই ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ করার ক্ষমতা আছে, কিন্তু এই আকর্ষণ করার ক্ষমতা এক একটা বস্তুর মধ্যে এক এক রকম। কি বললাম ভাইয়া? প্রত্যেকটা বস্তুই আশেপাশে কোনো একটা ইলেকট্রন দেখলে তাকে সে নিজের কাছে টেনে আনতে চায়। যেমন টাকা, যে কোনো মানুষ টাকা দেখলে ওইটা নিজের কাছে আনতে চায়, কিন্তু এই আনার ক্ষমতাটা সবার সেম না। যেমন ধরেন একজন ভিক্ষুক, সে একটা টাকা দেখলে ওইটারে যেভাবে আনতে পারবে তার যে ক্ষমতা, আর এলন মাস্ক সে যেভাবে আনতে পারবে এটা ডিফারেন্ট। এলন মাস্কের ক্যাপাবিলিটি মাচ মাচ হায়ার, দ্যাটস ওয়াই এলন মাস্ক জগতের সব থেকে ধনী ব্যক্তি বর্তমানে। আর একজন ভিক্ষুক তার আনার ক্যাপাবিলিটি অনেক কম, দ্যাটস ওয়াই সে ওই এখনো গরিব পর্যায়ে রয়ে গেছে। ঠিক একই রকম ভাবে যদি কোনো একটা ইলেকট্রন সামনে আসে এবং অনেকগুলো পরমাণু যদি থাকে ওই ইলেকট্রনটাকে গ্রহণ করার জন্য, দেখা যায় সবাই ওটাকে নিতে চাবে, কিন্তু সবাই তো আর একটা ইলেকট্রনকে নিতে পারবে না, যে কোনো একজন নিবে। তো যে সব থেকে বেশি পাওয়ারফুল সেই কিন্তু ইলেকট্রনটাকে পাবে। তো আমরা এক একটা বস্তুর ইলেকট্রনের প্রতি, এক একটি বস্তুর ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা এক এক রকম হয়। তো আমি একটু বলি, কাঁচ দণ্ড এইটার থেকে রেশমি কাপড়, মানে সিল্কের কাপড় আর কি, যে সিল্কের শাড়ি দেখছেন, সিল্কের কাপড় দেখছেন, কাঁচদণ্ডের থেকে রেশমি কাপড়ের বা সিল্কের কোনো বস্তুর ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বেশি। আর প্লাস্টিক, প্লাস্টিকের ক্ষেত্রে আকর্ষণ করার ক্ষমতাটা কার থেকে বেশি? ফ্লানেল বলা হয়। ফ্লানেল আসলে কিছুই না, পশম। ফ্লানেল হচ্ছে পশমযুক্ত বস্তু। তো যেমন সোয়েটার, সোয়েটারের মধ্যে কি অনেক পশম থাকে, উল এগুলোর মধ্যে অনেক পশম থাকে। তো এক একটা বস্তুর ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা এক এক রকম। কাঁচদণ্ডের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা যতটুকু, তার থেকে রেশমি কাপড় বা সিল্কের অনেক বেশি। এই জন্য যদি আমি একটা কাঁচদণ্ড এবং একটা রেশমি কাপড় নিই, তারপর ওই কাঁচের দণ্ডটাকে রেশমি কাপড় দিয়ে আমি খুব সুন্দর করে যদি অনেকক্ষণ ধরে রাব করি, অনেকক্ষণ ধরে ফ্রিকশন করি, তাহলে দেখবো কি এই কাঁচদণ্ডের যেহেতু ক্ষমতা কম, ওর যেহেতু ক্ষমতা বেশি, তাহলে ও কি করবে, এই সিল্কের কাপড়টা এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রনকে নিয়ে সে চলে যাবে। তাহলে একটু আগে ঘষাঘষি করার আগে কাচদণ্ডের কাছে যতটুকু চার্জ ছিল, মানে যতটা প্রোটন ততটা ইলেকট্রন ছিল, ওর কাছেও যতটা প্রোটন ততটা ইলেকট্রন ছিল, তাহলে ও নিউট্রাল, ও নিউট্রাল, ওর মধ্যেও কোনো চার্জ নাই, ওর মধ্যেও কোনো চার্জ নাই। কিন্তু যখন দুইজনকে ঘষাঘষি করব, একটা কাচদণ্ডর সাথে একটা রুমালকে নিয়ে, আমি সিল্কের রুমালকে নিয়ে ঘষাঘষি করব, এর থেকে ক্ষমতা বেশি, ফলে ও করবে কি, কাচদণ্ডের থেকে কিছু পরিমাণ চার্জ নিয়ে ও নেগেটিভ হয়ে যাবে, কারণ ওর কাছে এখন প্রোটনের থেকে ইলেকট্রন বেশি হয়ে যাবে। আর ও কিছু ইলেকট্রন হারায়, ইলেকট্রনের অভাব মানে কি, প্রোটনের বেশি আধিক্য, তার মানে ও হয়ে যাবে পজিটিভ। তাহলে এই দুজনকে যদি একত্রে ঘষা হয়, কাচদণ্ড হয়ে যায় পজিটিভ, রেশমি কাপড় হয়ে যায় নেগেটিভ। আর এইখানে প্লাস্টিকের সাথে যদি পশমযুক্ত কিছু, লাইক ফ্লানেল, ফ্লানেল মানে হচ্ছে পশমযুক্ত কিছু একটা, তো প্লাস্টিকের সাথে যদি ফ্লানেলকে ঘষি, প্লাস্টিকের হচ্ছে ক্ষমতাটা বেশি ইলেকট্রনকে টানার, ফ্লানেলের কম, তখন এইটা হয়ে যায় হচ্ছে নেগেটিভ, কারণ ইলেকট্রন আসা মানে ওর মধ্যে প্রোটনের সংখ্যা যত, ইলেকট্রনের সংখ্যা তার থেকে বেড়ে গেছে, তাহলে ও হয়ে যাবে নেগেটিভ, ও হয়ে যাবে পজিটিভ। আমরা এটা একটু খেয়াল করি, এই ক্ষেত্রে ও হয়ে গেছে পজিটিভ, ও হয়ে গেছে নেগেটিভ। আর এখানে যেহেতু ওর ক্ষমতাটা বেশি, ও হয়ে যাবে নেগেটিভ, ওর মধ্যে ইলেকট্রনের আধিক্য আর এখানে ইলেকট্রনের ঘাটতি। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো, ইলেকট্রন ঘাটতি, এখানে হচ্ছে ইলেকট্রন আধিক্য, এখানে ইলেকট্রন আধিক্য, আর এখানে হচ্ছে ইলেকট্রন পজিটিভ, তার মানে হচ্ছে ঘাটতি। ওকে।
তাহলে এই কথাটাই যেটা বললাম যে ভাইয়া জগতের এক একটা বস্তু ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা এক এক রকম, নির্ভর করে ওর ইন্টারনাল স্ট্রাকচার, প্রোটন গুলা কিভাবে আছে, ইলেকট্রন গুলা কিভাবে আছে, কত বেশি প্রোটন কত বেশি ইলেকট্রন আছে, ওই প্রোটন ইলেকট্রন একটা একটাকে আকর্ষণ করে, পুরো ওভারঅল বস্তুটার স্ট্রাকচার অনুযায়ী নির্ভর করে ও আরেকটা ইলেকট্রন আসলে কত জোরে তাকে টানতে পারবে। তো দুইটা বস্তু যদি টানার ক্ষমতা ডিফারেন্ট হয়, তাহলে যার টানার ক্ষমতা বেশি সে কি করবে, কম টানার ক্ষমতা থেকে কিছু ইলেকট্রন নিয়ে ওর কাছে চলে যাবে। তো কাচদণ্ড আর রেশমি কাপড়ের মধ্যে যখন ফাইট হয়, দুইটারে যখন এরকম ঘষাঘষি করি, তখন এটার থেকে এটার ক্ষমতা বেশি, ফলে ওর কাছ থেকে কিছু ইলেকট্রন ওর কাছে চলে যাবে, ও হয়ে যাবে ইলেকট্রনের আধিক্য মানে নেগেটিভ, আর ও হয়ে যাবে ইলেকট্রনের ঘাটতি মানে পজিটিভ। সিমিলারলি এখানে ঘটলে প্লাস্টিকের ক্ষমতা বেশি, ও বেশি ইলেকট্রন নিয়ে ইলেকট্রনের আধিক্য মানে নেগেটিভ, অপরটা ইলেকট্রনের ঘাটতি মানে পজিটিভ, এরকম হয়ে যাবে। তো এইটুকু পর্যন্ত যারা বুঝতে পারতেন, ভাইয়াকে একটু কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। ভাইয়াকে একটু কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। এই কথাটাই বলছে যে ঘর্ষণে কেন বস্তু আহিত হয়। তো ঘর্ষণে কেন আহিত হয় সেটাই বলতেছে, ঘর্ষণের কারণে বস্তু আহিত হওয়ার প্রকৃতির ট্রাইবো ইলেকট্রিক প্রভাব বলা হয়। তো এই নামটা চাইলে আমরা মনে রাখতে পারি, এটাকে ট্রাইবো ইলেকট্রিক এফেক্ট, ট্রাইবো ইলেকট্রিক প্রভাব বলা হয়। এটা কোনো জাদু না, এটা একটা মৌলিক ঘটনা। কি ঘটনা আমরা নেক্সট ক্লাসে এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখবো। নেক্সট ক্লাসে আমরা অনেক কিছু বলবো, ইলেকট্রনের স্থানান্তর, এখানে ওই কথাটাই ডিটেলসে বলা হয়েছে যে কিভাবে ইলেকট্রন একটা আরেকটা থেকে বেশি আকর্ষণ করার ক্ষমতা একজন থেকে আরেকজন চলে যায়, এই ব্যাপারগুলো হচ্ছে এখানে বলা আছে। এইবার আমরা একটা ওই এক্সপেরিমেন্টটা দেখতেছি। দেখেন এখানে কি, এটা হচ্ছে সিল্ক, এটা হচ্ছে সিল্ক বা এটাকে আপনি রেশমও বলতে পারেন, রেশম। আর এটা কি গ্লাস, এটা কিসের তৈরি, কাচের তৈরি। তাহলে দেখেন যখন এটা ঘষতেছি, ঘষার পর কি হয়েছে, একটু পর, একটু আগে দুইটাই নিউট্রাল ছিল, এখন ওর মধ্যে ইলেকট্রন বেড়ে গেছে, তার মানে এইটা হয়ে গেছে কি নেগেটিভ, আর কাচদণ্ড হয়ে গেছে কি পজিটিভ। এটা হচ্ছে কাচ, আর এটা হচ্ছে কি রেশম। তো এইভাবে আমরা যদি কখনো আমাকে বলে ভাই একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ, একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তু তৈরি করে দাও, তখন আমরা কি করব, কাচদণ্ডকে রেশমি কাপড় দ্বারা ঘষলে তারপর কাচদণ্ডটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এভাবে একটা পজিটিভ চার্জ তৈরি করা যায়। এবার আসি, যদি আমি প্লাস্টিক, এইটা কি প্লাস্টিক, আর এটা কি ফানেল, ফানেল মানে হচ্ছে মানে পশম, পশমী বস্তু। তো এই দুটাকে যখন রাব করব, তখন কি হবে, প্লাস্টিকে তো ইলেকট্রনকে টানার ক্ষমতা বেশি, তখন ও হয়ে যাবে হচ্ছে নেগেটিভ, আর ফানেল হয়ে যাবে কি ইলেকট্রনের ঘাটতি, দ্যাট মিনস পজিটিভ। তো আমাকে যদি বলে ভাই একটা নেগেটিভ চার্জে চার্জিত বস্তু তৈরি করে দাও, আমি কি করব, এই যে প্লাস্টিককে এরকম পশমের, পশম যেমন ওই যে শীতকালে যে সোয়েটার গুলো থাকে এগুলো দিয়ে ঘষবো, ঘষার ফলে প্লাস্টিকটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে একজন কমেন্ট করছিল প্লাস্টিকের সাথে যদি রেশমি কাপড় ঘষি, এটা নির্ভর করবে। আসলে এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে তো আপনি গ্লাসের সাথে কাচের সাথে শুধু রেশমিকেই কেন নিলেন, মানে কাচের সাথে আপনি সিল্ককে নিলেন, আর হচ্ছে আপনি কি নিলেন, প্লাস্টিকের সাথে ফ্লানেলকে নিলেন, এইভাবেই কেন চুজ করলেন? আপনি তো চাইলে প্লাস্টিকের সাথে প্লাস্টিকের সাথে রেশম নিতে পারতেন বা কাচের সাথে ফ্লানেল নিতে পারতেন। আমরা যদি দেখি দুইটার ক্ষমতা প্রায় কাছাকাছি, দুইটার ক্ষমতা প্রায় কাছাকাছি, ধরেন একজনের টানার ক্ষমতা 50, আরেকজনের 40, এইরকম কাছাকাছি ক্ষমতার দুইটা বস্তুকে যদি নিই তাহলে ভালো ইম্প্যাক্ট হবে না, দুইটা টানাটানি করে একটার মধ্যে হালকা একটু নেগেটিভ হালকা একটু পজিটিভ হবে, ওইটা আমার জন্য খুব ভালো কিছু না। কিন্তু যদি একজনের টানার ক্ষমতা 100, আরেকজনের মাত্র 10, দুইটার ক্ষমতার মধ্যে অনেক পার্থক্য, তখন তাদেরকে যদি কাছাকাছি আনি, মানে তাদেরকে ঘষাঘষি করি, তখন একজন ভালো পরিমাণ নেগেটিভ একজন ভালো পরিমাণ পজিটিভ হবে। সো কাচের সাথে যদি আমি রেশমকে করি তাহলে দেখা যায় ভালো ক্ষমতার পার্থক্য থাকে, একটা ভালো পজিটিভ একটা ভালো নেগেটিভ পাওয়া যায়। কিন্তু আমি যদি কাচের সাথে ধরেন টানেলকে করি, অত ভালো আউটপুট পাওয়া যায় না, দুইটার ক্ষমতা কাছাকাছি, হালকা একটু নেগেটিভ হালকা একটু পজিটিভ হয়। এই জন্য এই দুটাকে আমরা ওইভাবে কাজ করি না। আমরা আগামী ক্লাসে একটা ডিটেলস চার্ট দেখবো, এখানে প্রত্যেকটা বস্তুর ক্ষমতাটা দেওয়া আছে, ওই ক্ষমতার উপর ডিপেন্ড করে চার্টটা দেখলেই বুঝবেন যে কার সাথে কাকে আসলে ঘষলে ভালো আউটপুট পাওয়া যায়। আচ্ছা, তো আমরা এই এক্সপেরিমেন্টটা আগামী দিন করব, বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই যেটা করবেন, নিশ্চয়ই সবার বাসায় চিরুনি আছে, চিরুনি দিয়ে মাথার চুলকে একটু ঘষবেন, ঘষার পর তারপর আরেকটা কাজ করবেন, আগে থেকেই একটা ছোট্ট কাগজ নিয়ে ওইটাকে অনেকগুলো ছোট ছোট টুকরা টুকরা করে রাখবেন, টুকরা টুকরা করে টেবিলের উপর রাখলেন, তারপর চিরুনি নিয়ে এভাবে ঘষলেন। চিরুনি হইতে হবে তাই না, এই যেমন এই যে যে কোনো প্লাস্টিকের জিনিস হইলেই হবে, যে আমার সামনে রিমোট আছে, আমি যদি রিমোট নিয়ে এভাবে ঘষি, ঘষার পর এই কাগজগুলোর উপর রাখলেন এবং কাগজগুলো ঠাস করে লাফ দিয়ে চলে আসছে। কেন হয়েছে, যখন আপনি এইভাবে ইয়া করছেন, প্লাস্টিকে তো ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা অনেক বেশি। তো প্লাস্টিকটা কি করে বা ওই চিরুনিটা কি করে, ইলেকট্রন গুলাকে আকর্ষণ করে ও হচ্ছে নেগেটিভলি চার্জ হয়ে থাকে।
তো নেগেটিভ চার্জের কোনো বস্তু যদি আপনি হচ্ছে এখানে ধরেন, তাহলে কি হয়, ওর মধ্যে নেগেটিভ চার্জ আছে এক্সট্রা, তাহলে ওই চার্জ গুলো এখানে যে কাগজের টুকরাগুলো, কাগজের টুকরার মধ্যে তো হচ্ছে কিছু কিছু প্রোটনও আছে ভিতরে। তো এই প্রোটন গুলো তখন এই ইলেকট্রন কর্তৃক আকর্ষিত হয়ে তারা লাফ দিয়ে উপরে চলে আসে। এইভাবে কোনো স্পর্শ ছাড়াই জাস্ট চিরুনি দিয়ে উপর থেকে ধরে ছোট ছোট কাগজের টুকরাকে আপনি উপরে নিয়ে আসতে পারেন। কিভাবে হইলো? এখানে দেখেন নেগেটিভ জমা হয়েছে, মানে যখন আপনি চুলের মধ্যে ঘষবেন, চুলের মধ্যে ইলেকট্রনকে টানার ক্ষমতা থেকে প্লাস্টিকের ইলেকট্রনকে টানার ক্ষমতা অনেক বেশি। ফলে প্লাস্টিককে যখন আমি চুলের সাথে ঘষি, প্লাস্টিকটা নেগেটিভ হয়ে যায়। এই নেগেটিভটাকে যখন ছোট কাগজের টুকরার উপর ধরি, কাগজের টুকরার যে প্রোটন গুলো আছে, ওরা এই ইলেকট্রন কর্তৃক আকর্ষিত হয়ে লাফ দিয়ে উপরে ওঠে। এখন বলবেন ভাই, ছোট কাগজের টুকরা না হয়ে বড় কাগজের টুকরা হলে কেন ওঠে না? কারণ বড় বস্তু বা ভারী বস্তু তাদের তো ওজন বেশি, ওই এত ওজনকে টেনে তোলার মতো অত শক্তি এর কাছে থাকে না। হালকা ওজন যদি হয় তাহলে টানতে পারে, এটা ছোট ছোট কাগজের টুকরা নেওয়া হয়। ঠিক আছে? কিভাবে বুঝবো টানার ক্ষমতা কাছাকাছি? এটা আমরা বোঝার কিছু নাই। এটা এক্সপেরিমেন্ট করে একটা চার্ট তৈরি করা হয়েছে যে কার ক্ষমতা বেশি, তারপরে কে তারপরে কে। ওই চার্টের উপর বেস করে আমরা এক্সপেরিমেন্ট করলে রেজাল্ট পাবো। আচ্ছা, এইটুকু তো গেল একই ধরনের চার্জ পরস্পর বিকর্ষণ করে। এখন আপনি করলেন কি ভাইয়া, আপনি হচ্ছে দুইটা কাচদণ্ড, মানে দুইটা কাচদণ্ড নিলেন, দুইটাকে আপনি রেশমি কাপড় দ্বারা ঘষে, আপনি ধরেন এখানে নেগেটিভ আছে, আপনি কি করলেন, দুইটা প্লাস্টিক, এটা ধরেন একটা প্লাস্টিকের বার, এটা ধরেন প্লাস্টিক নেগেটিভ, এটাও একটা প্লাস্টিক নেগেটিভ। তো দুইটা প্লাস্টিকের দণ্ড আছে, দুইটাকে আপনি কি করছেন, ওই যে পশমি কাপড় দ্বারা ঘষছেন, তাহলে দুইটাই নেগেটিভ হয়ে আছে। এখন দুইটাকে যদি আপনি কাছাকাছি আনেন, এরকম সোজা করে রেখে দেন, দেখবেন দুইটা বিকর্ষণ করে দূরে চলে যাবে। এইটা মানে কি, একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। দুইটা দুইটা প্লাস্টিকের টুকরা, দুইটাকে আপনি কি করছেন, ওই পশমি কাপড় বা ফানেল দ্বারা ঘষছেন, তার মানে দুইটাই নেগেটিভ হয়ে আছে। এদেরকে আপনি সোজাসুজি যুক্ত করছেন, কিন্তু এরা বিকর্ষণ করে দূরে চলে যাবে। তার মানে কি, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এবার যদি আপনি দুইটা, একটা প্লাস একটা মাইনাস আন, ধরেন এইটা হচ্ছে আপনার কাচদণ্ড, মানে কি পজিটিভ, আর এটা হচ্ছে কি আপনার প্লাস্টিক। প্লাস্টিক এগুলা কিন্তু কিসের পর মাথায় রাখবেন, এগুলা কিন্তু ঘর্ষণের পর। কিসের ঘর্ষণ? সিল্ক দ্বারা ঘর্ষণের পর। কারণ সিল্ক দ্বারা না ঘষলে তো আর কাজটা পজিটিভ হবে না, বা ফানেল দ্বারা না ঘষলে তো আর প্লাস্টিকটা নেগেটিভ হবে না। ঘষার পর এটা প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, দুইটাকে এরকম সোজা দাঁড় করায় দিছি। এখন তারা আকর্ষণ করে কাছে চলে আসছে, তার মানে কি, বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এটা হচ্ছে তার প্রুফ। ঠিক আছে? একজন কমেন্ট করছে বিকর্ষণ মানে কি? বিকর্ষণ মানে হচ্ছে ধাক্কা দিয়ে দূরে চলে যাওয়া, একজন আরেকজন থেকে দূরে চলে যাওয়া। আর আকর্ষণ মানে কি, একটা একটাকে কাছে টেনে কাছে চলে আসা, এটা হচ্ছে আমাদের আকর্ষণ বলে। সো আমরা অনেকগুলা টপিক তো জানলাম, বাট এর মাঝে আমার ছোট্ট একটা জিনিস মনে পড়ে গেল। এটা হচ্ছে প্রায় 1729 সালের দিকে কথা। তো 1729 সালের দিকে একজন সায়েন্টিস্ট ছিল। তো ওই সায়েন্টিস্ট আসলে সায়েন্টিস্ট না, সে একদম গরিব নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে। তার বাবা হচ্ছে রং বেচত, মানে এই যে রাজমিস্ত্রিরা যে রং করে না দেয়ালে, ওই রং বেচত। এবং সেও নিজেও মানে বিভিন্ন দেয়ালের মধ্যে যায় যে রং করতো, মানে পৈতৃক আহ বা হচ্ছে পৈতৃক সূত্রতে ওই কাজ পাওয়া এরকম আর কি। তো ওই সায়েন্টিস্ট একদিন রং করতে যায়, উনি করছে কি, যে কাচদণ্ড যেটা, ওই কাচদণ্ডকে, এটা 1729 সালের কথা বলতেছি, ওই কাচদণ্ডকে উনি হচ্ছে ধরেন কাচের টুকরাকে বা হচ্ছে কোনো একটা কাচের জানলাকে মুছতে যেয়ে ওইটাকে যখন সিল্কের কাপড় দিয়ে মুছছে, উনি দেখছে মুছার পর ওনার চামড়াগুলো, ওনার হাতের যে পশমগুলো, ওইটা দিয়ে কিরকম খাড়া খাড়া হয়ে যাচ্ছে, বা ছোট ছোট কাগজের টুকরা বা ছোট বস্তু ওইটার কাছে লাফ দিয়ে চলে যাচ্ছে। এই জিনিসটা উনি অবজার্ভ করে, অবজার্ভ করে ওইটার কাছে একটু মজা লাগলো, একটু কিউরিয়াস হইলো। উনি এইটার পর উনি এরকম বিভিন্ন, মানে কাচের দণ্ডকে বিভিন্ন কিছু দ্বারা ফ্রিকশন করে বা হচ্ছে ওই পশমের জিনিস দ্বারা ফ্রিকশন করে সে আরো জিনিস দেখলো যে ওইটা আসলে কতটুকু কাকে টানতে পারে বা আকর্ষণ করতে পারে। এবং উনি এইটা থেকে উনি দেখলো যে এই যে আকর্ষণ করার ক্ষমতা, এইটাকে চাইলে একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অর্থাৎ উনি ধরেন কাচদণ্ডকে এরকম চার্জিত করলো, তারপর কাচদণ্ডের সাথে উনি দেখলো যে আমি যদি কাচদণ্ডের সাথে একটা পরিবাহী কাউকে যুক্ত করি, লাইক
অ্যালুমিনিয়াম বা কপার এরকম একটা যদি যুক্ত করি, তাহলে ওই আকর্ষণ করার ক্ষমতাটা ওই বস্তুর দিয়ে সামনে আগায় আরো দূরে চলে গেছে। ধরেন ব্যাপারটা এরকম হইলো। ধরেন ব্যাপারটা এরকম যে আমার সামনে হাতে একটা ঘড়ি আছে। আমার হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা ধরলাম কাঁচের তৈরি। তো এইটাকে আমি হচ্ছে কিছু একটা দিয়ে ঘষলাম, কিছু একটা দিয়ে এরকম রাব করলাম। রাব করার পর এই যে ঘড়িটা আছে, এই ঘড়িটার সামনে আমি যদি ঘড়িটাকে কোন একটা কাগজের টুকরার উপর রাখি, ছোট ছোট কাগজের টুকরার উপর, তাহলে ঘড়িটা তো ওগুলাকে টান দিয়ে উপরে উঠে আনতে পারবে। কিন্তু আমি একটা কাজ করলাম ভাইয়া। এই কাজদণ্ডটার সাথে আমি করলাম কি, একটা কপারের তার যুক্ত করে একটু সামনে আগায় নিলাম। এখন দেখবো এইখানে ঘষছি, কিন্তু এইটার আকর্ষণ করার ক্ষমতাটা ওই কপারের তার হয়ে অনেক সামনে চলে গেছে। তাহলে অনেক সামনে যদি কাগজের টুকরা রাখি, কপারের তার ওটাকে টান দিয়ে উঠায় ফেলতে পারবে। তো উনি তাহলে দেখলো এই যে একটা কিছু একটা যে ঘষলে কিছু একটা হয়, এই কিছু একটাকে চাইলে আরেকটু সামনে নিয়ে নেওয়া যায়। তারপর উনি করলো কি, এভাবে উনি যে বাগানের মধ্যে কাজ করতো, ওই বাগানে উনি এই তারগুলোকে আরো সামনে নিয়ে নিয়ে প্রথমে ৬০ ফিট পর্যন্ত নিছে। উনি দেখলেন ৬০ ফিট দূর পর্যন্ত এরকম আকর্ষণ ক্ষমতা চলে যায়। তারপর উনি এটাকে নিতে নিতে ৭২৫ মিটার ৭৫০ মিটার পর্যন্ত নিছিল। উনি দেখলো ৭৫০ মিটার দূরে যায়ও হচ্ছে এই আকর্ষণ ক্ষমতাটা, জাস্ট একটা জিনিসকে এখানে ঘষছি, ৭৫০ মিটার দূরে যাও সে আকর্ষণ ক্ষমতাটা রয়ে যাচ্ছে। তাহলে এটা উনি দেখলো সব বস্তু দিয়ে এই আকর্ষণ ক্ষমতাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করা যায় না। যেমন কপার, অ্যালুমিনিয়াম এগুলা দিয়ে দেখা যায় আকর্ষণ করার ক্ষমতাটা অনেক দূর পর্যন্ত চলে যায়। তা উনি এগুলাকে বলল হচ্ছে তড়িৎ পরিবাহী। আর কিছু কিছু পদার্থ আছে যেমন কাঠ, যেমন রাবার, এগুলো যদি থাকে এগুলোর মাধ্যমে দেখা যায় আকর্ষণ ক্ষমতাটা দূরে পাস হচ্ছে না। তখন বুঝলো যে এরা আসলে ভিতরের ক্ষমতাটাকে সামনে নিয়ে যেতে পারতেছে না। তার মানে এরা কি, অপরিবাহী। তো চিন্তা করে দেখেন, জাস্ট একজন আহ, রং মিস্ত্রি, সেই রং মিস্ত্রি তার মাধ্যমে এই চার্জ মানব সভ্যতা জানতে পারছে। এবং মজার বিষয় হচ্ছে, এইটা যখন জানতে পারে উনি, মানে ওনার এই কথাটা হচ্ছে আস্তে আস্তে ওনার ফ্রেন্ডদের থ্রু রয়্যাল সোসাইটি, তখনকার দিনে সায়েন্টিস্টদের একমাত্র বড় সংগঠন, সেইটার কান পর্যন্ত পৌঁছায় যায় এবং ওনার এই আবিষ্কারটাকে তারা খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করে। এবং এই রেকগনিশন পাওয়ার পর উনি আস্তে আস্তে টেলিস্কোপ, মানে যদি নিউটন যেটা আবিষ্কার করছে ওই রকম না, ডিফারেন্ট টাইপের টেলিস্কোপ উনি নিজের মতো করে বানাইছিল। আর এনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কোনো স্কুল কলেজ কিছুতে পড়াশোনা করে নাই, কিন্তু ওনার দেখেন ইচ্ছা শক্তি বা অবজারভেশন পাওয়ার দিয়ে উনি এইখান থেকে এখানে চলে গেছে। আরো মজার ঘটনা বলি যে আগে তো আসলে মানুষ, মানে পরমাণু তো আরো অনেক পরে আবিষ্কার হয়েছে তাই না, প্রায় পরমাণুর মডেল দাঁড়া করা হয়েছে ১৯০৯, ১৯১১-তে আপনারা প্রথম ভালো মডেল পড়ছেন, রাদারফোর্ডের পরমাণু মডেল। এই কাহিনীটা কখন বললাম, ১৭২৯-এ। তারপর সম্ভবত ১৭৫২-র দিকে একজন সায়েন্টিস্ট ছিল আমেরিকান, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো উনি, ওনার ধারণা কি ছিল, উনার ধারণা ছিল যে আকাশে যে বজ্রপাত হয়, বৃষ্টির সময় যে বজ্রপাত হয়, লাইটনিং যেটা হয়, উনি চিন্তা করছিল এই যে আবিষ্কারটা হইলো চার্জ নামক একটা তড়িৎ একটা ধর্ম পাস করতে পারে একজন থেকে আরেকজন বা অনেক দূর পর্যন্ত পাস করা যায়, এই জিনিসটা এবং আকাশে যে বজ্রপাত হয়, দুইটা যে সেম জিনিস, এটা উনি প্রুফ করতে চাইছিল। এবং উনি এটার জন্য কি করছে জানেন, খুব মজার বিষয়, উনি ঘুড়ি আছে না, আমরা যে আকাশে যে ঘুড়ি উড়াই, এই ঘুড়ির মধ্যে, বিশাল বড় ঘুড়ির মধ্যে উনি একটা চাবির রিং, একটা মেটাল, একটা ধাতুর চাবির রিং আটকায় দিছে। আটকায় এটাকে হচ্ছে উড়াইছে। তা উড়াইছে কি দিয়ে, পরিবাহী দিয়ে, কারণ ১৭২৯ পরিবাহী আবিষ্কার হয়ে গেছে। উনি ধরেন কারেন্টের তার যেগুলো কপার বা এরকম কিছু একটা, ওইটা দিয়ে ঘুড়ি উড়াইছে এবং উপরে একটা লোহার টুকরা বা হচ্ছে একটা চাবির রিং, একটা মেটাল দিয়ে কানেক্ট করে দিছে। তারপর যখন বজ্রপাত হচ্ছে ওই রকম সময় ঘুড়িটা উড়াচ্ছে এবং ওই যে তারটা, ঘুড়ি যেই তার দিয়ে উঠতেছে, ওই তারটা ওনার হাতের একদম আঙ্গুলের যে নট গুলা এগুলোর মধ্যে রাখছে, এরকম আটকায় রাখছে। তো যখন ওই ঘুড়ির কাছাকাছি দিয়ে যখন বজ্রপাত হইছে, তখন বজ্রপাত কাছাকাছি যাওয়ার সময় ওইটার এফেক্টে ওই যে চাবির রিংটা ওইটা হচ্ছে চার্জিত হয়ে গেছে, ওর মধ্যে কিছু চার্জ চলে আসছে। ওই চার্জটা ওই কারেন্টের তার দিয়ে, মানে ওই কপারের তার দিয়ে ওনার আঙ্গুল পর্যন্ত এসে ঠাস করে একটা জোরে ধাক্কা মারে। উনি খেয়াল করে দেখলো ওই যে কাঁচদণ্ডকে ঘষার পর একটা যে বা হাতের মধ্যে যে একটা পশম খাড়া হয়ে যায়, ওইখানে যেই রকম ধাক্কা মারে, এখানে এক্স্যাক্টলি ওই রকম ধাক্কা মারছে আর অনেক জোরে। এই ঘটনা থেকে উনি সর্বপ্রথম প্রমাণ করে যে আসলে তাহলে বিদ্যুৎ যখন চমকায়, আমরা বলি বজ্রপাত হয়, বিদ্যুৎ চমকায়, বিজলি দেখা যায়, ইংলিশে এটাকে লাইটনিং বলা হয়। তাহলে এই লাইটনিং এর যেই জিনিসটা আর আমাদের এখানে তড়িতের যে ব্যাপারটা আসছে, এই দুইটা আসলে সেম, দুইটাই আসলে কারেন্ট। এইটা হচ্ছে তখন মানুষ জানতে পারে ১৭৫২-র কথা। তো এই জিনিসটা আমেরিকায় যদি কিছু একটা ঘটে, ওইটা কি তখন চারপাশে রাশিয়ানরা কাজ করা শুরু করে।
তো রাশিয়ান ওই লোকটার নাম সম্ভবত জর্জ রিচম্যান। ১ বছর পর ১৭৫৩ তে উনি একটা বিল্ডিং এর উপর দাঁড়ায় একটা মেটাল, একটা ধাতুর একটা লম্বা খুঁটি নিছে। খুঁটি নিয়ে বজ্রপাতের সময় উনি সেম টেস্টটা করতেছে। তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি করছিল? ঘুড়ি দিয়ে করছে, উনি না একেবারে বিল্ডিং এর উপরে দাঁড়ায় উনি হচ্ছে একটা মেটালের রড নিয়ে তারপর হচ্ছে লাইটনিং এর সময় যখন বজ্রপাত হচ্ছে তখন উনি টেস্ট করতেছে। এবং উনি টেস্টটা ভালো মতো করার জন্য উনি সাথে ওনার একজন অ্যাসিস্ট্যান্টকে পাশে দাঁড় করায় রাখছে যে, "ভাই তুমি কি হয়? তুমি একটু দেখো, দেখে নোট করতে থাকো।" তো ওই অ্যাসিস্ট্যান্ট কি নোট করে জানেন? ওই অ্যাসিস্ট্যান্ট নোট করে একটা নীল বা বেগুনি কালারের ফ্ল্যাশিং বুলেট থেকে যখন বন্দুকের গুলি বের হয় ওইরকম বিকট একটা শব্দ, মিস্টার রিচম্যানের কপাল বা মাথা লাল হয়ে যাওয়া এবং পরবর্তী মুহূর্তে একজন বিখ্যাত ব্যক্তির মৃত্যু। উনি জাস্ট এই কথাগুলাই বলছিল। অর্থাৎ ওই যে রিচম্যান যে এক্সপেরিমেন্টটা করতেছিল উনি জানতো না এই কারেন্টের মধ্যে কতটুকু শক্তি আছে। উনি ভাবছে যে ঠিক আছে, আগের বছর যেহেতু এরকম এক্সপেরিমেন্ট হয়েছে তাহলে আমিও করি, করলে তো তাহলে ওইটা শিওর হইতে পারবো। কিন্তু এর মধ্যে যে ওই বজ্রপাতের কারেন্টের মধ্যে এত পরিমাণ শক্তি আছে উনি এটা জানতোই না। তো উনি যেহেতু ওই জিনিসটা ধরেছিল, তো বজ্রপাত যখন হয় ওই মেটালের রডের মধ্যে দিয়ে ওনার বডিতে আসে বা ওনার মাথার মধ্যে প্রথমে আঘাত করে, মাথার সাথে সামহাও কানেক্টেড ছিল, মাথার মধ্যে এসে বিরাট বড় ফ্ল্যাশিং হয়, ঠাস করে ওনার শরীরের মধ্যে কারেন্টটা দিয়ে উনি মারা যায়। তো এটা সর্বপ্রথম ঘটনা যে কারেন্টের কারণে কোনো মানুষ মারা গেল। এবং তখন থেকে সায়েন্টিস্টরা বুঝতে শুরু করতো কারেন্ট যেরকম পাওয়ারফুল, যেরকম ইউজফুল, সেরকম ভয়াবহ। যেমন আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ঢাকা শহরের বিদ্যুৎ ব্যবস্থা যারা মেইনটেইন করে আমি সেরকম একজন মানুষ। সো আমাদের ইঞ্জিনিয়ারদেরকে ধরেন আমাদের একেকজন ইঞ্জিনিয়ারদেরকে হয়তো ৫, ৭ টা, ৮ টা, ১০ টা এলাকার কারেন্টকে কন্ট্রোল করতে হয়। সো প্রতি বছর বাংলাদেশে শুধুমাত্র বিদ্যুতে যারা কাজ করে ইঞ্জিনিয়াররা হয়তো সুপারভিশনে থাকে, বাট ফিল্ড লেভেলে যারা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, ফোরম্যান, লাইনম্যান থাকে, প্রতি বছর গড়ে ১০, ১৫, ২০ জন মানুষ মারা যায়। অনেক সময় সেফটির ইস্যুতে, আবার অনেক সময় বাংলাদেশে এনাফ পরিমাণ প্রোটেকশন থাকে না, বজ্রপাতে বিভিন্ন কারণে মারা যায়। সো আজও পর্যন্ত আমরা ডেথ রেটটাকে অনেক উন্নত কান্ট্রিতেও একেবারে জিরোতে আনা সম্ভব হয়নি। তো কারেন্ট যেমন পাওয়ারফুল তেমন সেটা ভয়াবহ। তাই আমরা কারেন্ট ইউজ করার জন্য সবারই কিন্তু জিনিসটা জানা দরকার যে কারেন্টের সেফটি সিকিউরিটি গুলো কিরকম। আচ্ছা, তারপরের কাহিনী বলি। তারপরে এই তো আপনি দেখলেন যে ভাইয়া কারেন্টকে আবিষ্কার করতে যেয়ে এত এত মানুষকে স্যাক্রিফাইস করতে হয়েছে এবং এরপরে যে কেউ যেকোনো কারেন্টের জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেলে অবশ্যই ওই ধরনের বস্তু যেগুলোতে কারেন্ট প্রবাহ হয় না সেটা নিজের বডির সাথে কানেক্ট করে তারপর যাইতো। যেমন আমরা অপরিবাহী পড়ছিলাম রাবার, তারপর হচ্ছে কি পড়ছিলাম রাবার, তারপর কাঠ বা এই ধরনের জিনিসপাতি যেগুলোর মধ্যে কারেন্ট যায় না, এই ধরনের বস্তু পায়ে পড়ে বা কিছুতে পড়ে যেন হচ্ছে কারেন্ট যদি যায়ও আমার বডির ভিতর দিয়ে যেন না যায়, ওইটা এনশিওর করেই হচ্ছে তড়িতে সবগুলো টেস্ট করা হইতো। তো আজকের দিনে দাঁড়ায় আপনি যে এত সুন্দর স্ট্রাকচার দেখতেছেন, আরে নিচ থেকে লিফট টিপ দিলে উপরে উঠে যায়, আরে মোবাইলের মধ্যে দিয়ে এত এত কিছু করা যায়, টিভির মধ্যে দিয়ে হচ্ছে যে মেসি গোল দেয়, রোনালদো হিট দেয়, হ্যাঁ এরকম আপনি দেখতেছেন। তো এটা এমনি এমনি আসে নাই। পরমাণু মডেলটা ১৯১১ সালে কোন একজন রসায়নবিদ ঠাস করে আবিষ্কার করে দিয়ে যায় নাই। এই যে কাহিনী আপনি দেখতেছেন, এই কাহিনীর আরো কয়েক বছর পর ১৮৫৯ সালের দিকে এডুইন হল নামে একজন সায়েন্টিস্ট ছিল। ওই সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্ট করে। ওই এক্সপেরিমেন্ট করে যেটাকে হল এফেক্ট বলা হয়। ওই এফেক্টের মধ্যে দিয়ে দেখা যায় আমরা যেদিকে কারেন্ট ধরছি প্লাস চার্জ গতিশীল, আসলে তার উল্টো দিকে নেগেটিভ চার্জ যেদিকে গতিশীল হয় ওই দিকে আসলে কারেন্টটা যাচ্ছে। মানে কারেন্ট যেদিকে গতিশীল হয় তার অপোজিট দিকে ইলেকট্রন যায়। এটা ১৮৫৯ সালে আবিষ্কার হয়েছে। তারপর সায়েন্টিস্টরা চিন্তা করলো তার মানে একটা বস্তুর মধ্যে একটা পরমাণুর মধ্যে পজিটিভও কিছু একটা আছে, নেগেটিভও কিছু একটা আছে। তারপর পজিটিভটাকে মুভ করানো যায় না। বাইরে যেটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ এবং সেটার মুভমেন্টের কারণে আসলে ওইটার গতিশক্তির কারণে কারেন্টটা তৈরি হচ্ছে। তখন সায়েন্টিস্টরা ১ম মাথায় আসলো তার মানে যেটা পজিটিভ জাতীয় ধর্ম বিশিষ্ট ওইটা মাঝখানে কোন একটা স্থির পজিশনে আছে আর বাইরে কিছু একটা নেগেটিভ কিছু একটা সে হয়তো ঘোরাফেরা করতেছে। তারপর চিন্তা করলো ওই কিসমিস পুডিং মডেল যে হ্যাঁ তার মানে ভিতরের দিকে হচ্ছে পজিটিভ কিছু একটা, বাইরের দিকে হচ্ছে নেগেটিভ কিছু একটা, আরেকটা কিছু আছে যে পজিটিভ নেগেটিভ কিছুই না, ওইটাকে নিউটন বলে মাঝখানে চালাই দিল। ১৯১১ সালে রাদারফোর্ড তার পরমাণু মডেল এমনি এমনি দাঁড় করায়নি, তার আগে ১৮৯৬ সালে গোল্ডস্টেন উনি পজিটিভ চার্জের অস্তিত্ব অর্থাৎ প্রোটনকে আবিষ্কার করে।
1 বছর পরে যে থমসন ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট দিয়ে ইলেকট্রনকে আবিষ্কার করে বসে এবং ওই এডুইন হলের আগের এক্সপেরিমেন্টকে মিলায় ঝিলায় বুঝতে পারে মাঝখানের দিকে প্রোটন, বাইরের দিকে ইলেকট্রন এবং মাঝখানে আরেকটা নিউট্রাল কিছু একটা আছে। এই ৩টা আইডিয়ার সাথে ১৯০০ সালে ম্যাক্স প্ল্যাংক তিনি কি আবিষ্কার করে বসে? তাড়িৎচুম্বক, সরি, এটাকে বলে কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব যখন উনি আবিষ্কার করে ফেলে, আলোর যে ধর্ম, ৪টা মডেলের লাস্ট মডেলটা, ৪টা তত্ত্বের লাস্ট তত্ত্বটা, এই জিনিসটার মধ্যে উনি দেখে যে আলোর মধ্যে একই সাথে কি আছে? একই সাথে তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে। ওই প্রপার্টিটা সাথে ইলেকট্রন যখন এক স্তর থেকে আরেক স্তরে লাফালাফি করে, তখন কিছু পরিমাণে ওই রকম কোয়ান্টাম তত্ত্বর ভিত্তিতে কিছু পরিমাণ শক্তি হচ্ছে বের হয়ে যায়। তো এতদিনের এত আবিষ্কারের সাথে ওই কোয়ান্টাম তত্ত্বকে একত্রিত করে সর্বপ্রথম ১৯১১ সালে একটা ভালো মডেল সায়েন্টিস্টরা দাঁড় করাইতে পারে, যেটাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। ওই পরমাণু মডেলটার মধ্যে যে দুই একটা ভুল পাওয়া গেছিল, সেই ভুল সংশোধন হয়েছে ১৮৬০ সালে দিয়ে যাওয়া জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক বিকিরণের মাধ্যমে। যে চার্জ যখন বিকিরণ করতে থাকবে, সেটা এনার্জি রেডিয়েট করতে থাকবে। ওই তত্ত্বকে ইনকর্পোরেট করতে যায় ১৯১৩ সালে নিলস বোর সর্বপ্রথম বলে যে আসলে এখানে কিছু অনুমোদিত শক্তি স্তর থাকে। এই অনুমোদিত শক্তি স্তর কথাটা বুঝতে হলে আপনাকে অনেক অনেক নলেজবান হইতে হবে। এই জাস্ট অনুমতি একটা শক্তি স্তর দিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেল ভুল সব কাভার হয়ে গেল না, এটার মধ্যে আরো অনেক অনেক জিনিস আছে। তার কিছুদিন পর কি হইলো, ১৯২৪ শ্রোডিঙ্গার তার সেই বিখ্যাত তরঙ্গ সমীকরণ আবিষ্কার করে ফেললো, ওয়েভ ফাংশন চলে আসলো। তখন আমরা বুঝলাম যে এত সুন্দর গোলাকার কক্ষপথ না, এখানে আসলে কিছু নির্দিষ্ট এরিয়া আছে, এর মধ্যে দিয়ে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি বা চান্স থাকে। ওই চান্সের উপর ভিত্তি করে কিছু স্পেসিফিক অঞ্চল আমরা বুঝতে পারি। ওইটার পর আরো কিছুদিন পর ১৯২৯ সালে ডি ব্রগলি তার একটা সমীকরণ আবিষ্কার করে বসে। ১৯২৭ বা ২৯ হবে, এক্স্যাক্টলি মনে নাই। এবং তার কিছুদিনের মধ্যে ২ বছরের মধ্যেই পলিস বর্জন নীতি চলে আসে, যে একসাথে ২টা বেশি ইলেকট্রন থাকতে পারবে না একটা ছোট্ট স্থানে, এবং যদি ২টা ইলেকট্রন থাকেও একটার ঘূর্ণনের দিক আরেকটার ঘূর্ণনের দিক অপোজিট হবে। এটা আপনি আরো বড় ক্লাস স্পিন নাম্বার যখন পড়বেন বুঝবেন। এই সবগুলাকে একত্রিত করে ১৯২৯ এর পরে যায় একটা পারফেক্ট পরমাণু মডেল দাঁড় করানো হয়েছে, যে লাস্ট ৬০-৭০ বছর দ্বারা ওই একটা পরমাণু মডেল আমরা শিখতেছি। কিন্তু এই সবকিছু শুরু হয়েছিল কোথায়? ১৭২৯ সালে নাম না জানা একজন রং মিস্ত্রি রং করতে বসার সময়। তার সে আবিষ্কার আজকে আমাদেরকে এই এসি চালানো, লিফট উঠানো, বড় বড় মেশিন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বস্তু নেওয়া, সবকিছুর জন্ম দেয়। তো কত ছোট জিনিস থেকে কত বড় কিছু হয়ে যায়। আল্লাহ পাক জাস্ট একটা জিনিস, একটা ছোট্ট বস্তু, যার কোটি কোটি বস্তুগুলা মিলেও একটা ১ কেজি হবে না, সেই ছোট্ট ইলেকট্রন, সেই প্রোটনের মধ্যে জাস্ট একটা ধর্ম দিছে। ওরা একজন আরেকজনকে বিকর্ষণ মানে সমধর্মী হইলে বিকর্ষণ করে, বিপরীতধর্মী হলে আকর্ষণ করে। আর এদেরকে একত্রে থাকার জন্য কিছু রুল দিয়ে দিছে। ওই রুল গুলার উপর ভিত্তি করে হাজার হাজার সূত্র আসছে, এগুলোর উপর ভিত্তি করে দেখেন পুরো বিশ্ব চলতেছে। জগৎটা যে কত অদ্ভুত, এটা আল্লাহ পাকের সৃষ্টিগুলো না দেখলে বোঝা যায় না। এই ছোট জিনিসগুলো জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কেউ একজন আছে পিছে থেকে সবকিছুকে ড্রাইভ করতেছে, সবকিছুর কন্ট্রোল এত সুন্দর করে ঘটতেছে। তো আমরা আজকের ক্লাস অলরেডি এখানে শেষ করে দিচ্ছি। আগামী দিনগুলোতে আমরা পিসি তৈরিতে আরো অনেক অনেক সুন্দর জিনিস দেখবো, জানবো। নেক্সট ক্লাসে আমরা কিছু ডিটেলস পড়ার মধ্যে যাব। তো রিকোয়েস্ট থাকবে সবাই হচ্ছে আজকের ক্লাসে তো অবশ্যই ভালো মতো একটু নোট টোট করবেন। খুব বেশি কিছু আজকে পড়াই নাই, একটু গল্প বেশি ছিল। পরের ক্লাস থেকে মেইন পড়ায় আমরা চলে যাব। বাট পরের ক্লাস করার আগে একটু বইটা রিডিং দিয়ে আসবো আমরা। ৪, ৫, ৬ পেজ একটু পড়ে আসবো। তাহলে আমাদের ক্লাসটা বুঝতে এবং জানতে সুবিধা হবে। এবং পরের ক্লাসে আপনারা আর কি কি জিনিস জানতে চান অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।